তোমরা চাইলে শুয়ে যেতে পারো। ডিস্টার্ব করে কেন? এই তো ক্যাপিটাল স্ট্রাকচার লিমিট টু দ্য ইউজ অফ ডেট, ঠিক আছে? তো এর আগে যে চ্যাপ্টারটা ছিল, চ্যাপ্টার 16টা, সেটা তোমার শেষ হয়েছিল বেসিক্যালি তোমার ইয়ের জায়গা থেকে, ওই লাস্টের যে স্লাইডটা ছিল সেখানে বেসিক্যালি, ওটা আমি যদি আমার নোটের মধ্যে আনিনি আর এত কিছু লিখছে ওটা আনি বেসিক্যালি ওখানে ব্যাংক্রাপসির জিনিসটা নিয়ে জাস্ট লাস্ট স্লাইডে একটু কথা লেখা ছিল। হ্যাঁ, যে মানে একটা ফার্ম যেটার তোমার 100% ডেট থাকলে সেটা বেসিক্যালি একটা ব্যাংক্রাপ্ট ফার্ম, এই ধরনের কথা বলা আছে। দেন হলো ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস ফার্ম কোনটাকে বলে, সেইটা আমার খাতায় আছে লেখা। এটারও একটা ডেফিনেশন স্যার লেখাইছিল এই খাতায়, না আমি বলতেছি ডেফিনেশনটা দেখে। কি জানি বলছিল ডেফিনেশনটা, আমার একটু খেয়াল নাই, বাট মেইন কথা হলো একটা ফার্মের যদি ডেটের অনেক বেশি হয়ে যায় তখন তোমাকে এটা বেসিক্যালি তোমার ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস ফার্ম বলে, ঠিক আছে? আমি এটা পরে বের করে দেখাবো এটা কোন খাতায় লেখা আছে। অন্য আমি আলোচনায় আসি। সহজ কথায় ডেট যদি বেশি হয়, সে ঠিক মতো ডেট পেমেন্ট করতে পারতেছে না। সো মেইন কথা, সে যদি ইন্টারেস্ট পেমেন্ট সঠিকভাবে করতে না পারে, ঠিক আছে, তো সেটা হলো তোমার ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসের বিষয়টা আর কি আসতেছে, যে ফাইন্যান্সিয়ালি ডিস্ট্রেসড ফার্ম বলতেছে ওটাকে তোমার, যে তোমার ইন্টারেস্ট পেমেন্ট যদি। তো কস্ট অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস, তো ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস নিয়ে বেসিক্যালি এখানে তোমার এই চ্যাপ্টারটাতে আলোচনা করা হয়েছে, ঠিক আছে, যে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসের সাথে কি কি তোমার কস্ট জড়িত আছে, ঠিক আছে? তো প্রথমে আসতেছে তোমার ডিরেক্ট কস্টের বিষয়টা। তো ডিরেক্ট কস্ট হিসেবে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসের মধ্যে তোমার কি যুক্ত আছে? ডিরেক্ট কস্টের মধ্যে তোমার আছে হলো যখন একটা ফার্ম ফাইন্যান্সিয়ালি ডিস্ট্রেস বা ব্যাংক্রাপসির দিকে যাচ্ছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার লয়ার্স এর প্রচুর ফি যায়, ঠিক আছে? তো এই ধরনের লিগাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে কস্টটা যায়, এটা হলো তোমার ব্যাংক্রাপসি বা ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসের সাথে একদম ডিরেক্টলি যে কস্টটা রিলেটেড, ঠিক আছে? তো লয়ার তোমার হলো এরকম কোথায় জানি দেখছি আমি বই, ও আচ্ছা বই পড়ছি, তো বই এরকম দেখলাম যে পার ঘন্টায় $100 মতো করে চার্জ করে। তো মানে মেইন কথা লয়ারদের কস্ট আছে অনেক। সো লয়ারের মেইনলি ডিরেক্ট কস্টের মধ্যে আর কি লয়ারের ফিটাই আসে আর কি। সো তো এটাই লিগাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা কস্টটা আসে সেটা হলো তোমার ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস ফার্মের কস্ট, ঠিক আছে, ডিরেক্ট কস্ট। তো ইনডিরেক্ট কস্টের মধ্যে কি পড়ে, ঠিক আছে? তো ইনডিরেক্ট কস্টের মধ্যে পড়ে হলো বেসিক্যালি যে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস থাকলে সমস্যাটা কি হচ্ছে, ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসে যদি কোনো ফার্ম থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে এই জিনিসটা তখন অন্যরা জানতে পারতেছে। আচ্ছা, খাতাটা আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখতেছি। ফাইন্যান্সিয়াল, ও যেটা বলতেছি সেটা কন্টিনিউ করি। ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস থাকে, ঠিক আছে, ঠিক আছে, তো সেটা অন্যরা জানতে পারলে তখন যে জিনিসটা হয়, যে মার্কেটে অলরেডি দেখা যাচ্ছে যে তোমার একটা মানে কি বলবো খারাপ নাম ছড়াই গেছে, ঠিক আছে? তো তখন দেখা যায় যে অটোমেটিকলি তোমার ওই এমনিই তো একে সে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসের মধ্যে আছে, তখন এটা মানুষ জানতে পারবে যে সে তার ডেট হোল্ডারদের ঠিক মতো পেমেন্ট করতে পারতেছে না, তখন স্বাভাবিকভাবে ওই ফার্মের যে সেল, ঠিক আছে, ওই প্রোডাক্টের যে ডিমান্ড অথবা ওই ফার্মের শেয়ারের যে ডিমান্ড সবকিছু তোমার ফল করবে, ঠিক আছে? সো এটার ফলে আলটিমেটলি আরো বেশি, এমনি অলরেডি একটা ফার্ম ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসের মধ্যে আছে, তার উপর এই রেপুটেশনের খারাপের কারণে দেখা যাবে যে তোমার আলটিমেটলি তাদের প্রোডাকশন বলতেছি আর কি, তাদের সেলস থেকে শুরু করে আরেকটা পয়েন্ট আছে, আমি খাতায় লিখছি এখানে, মনে হয় এটাতে আসছে নাকি ওই পয়েন্ট, না এটাতে না, তাহলে ওটা আরেক পার্টে আছে, এটা হলো সেকেন্ড ক্লাসের নোটটা। আচ্ছা, ফার্স্ট ক্লাসের নোটটার পার্টের মধ্যে আছে। যাই হোক, তোমার এই সেলসে লস্ট করা আরেকটা কি জানি পয়েন্ট লিখছিলাম, বা আমার খাতায়ও লেখা আছে, আমি যদি বলি, সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস করি, এই যে এই লস অফ সেলস এমপ্লয়ি লিভ দ্য অর্গানাইজেশন, হ্যাঁ,
ইনডাইরেক্ট কস্টের মধ্যে দুইটা পয়েন্ট যেটা বলছে, লস অফ সেলস এর কথা বলছে, এমপ্লয়ি যদি অর্গানাইজেশন ছেড়ে চলে যায়, তো এই টাইপের কথা বলছে। বইয়ে এমপ্লয়ি লিভ দ্য অর্গানাইজেশন, এটা আমি বই পুরোটা পড়ছি, ওটার কথা আলাদা করে বলা নেই, বাট তোমার সেলস লসের কথা টাইপের, তো এই টাইপের কথা বলা আছে তোমার ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস ফার্মের ইনডিরেক্ট কস্টের মধ্যে, ঠিক আছে। তো মানে মেইন কথা হলো তাদের ইনএবিলিটি টু কন্টিনিউ বা ইম্পেয়ার্ড এবিলিটি টু কন্ডাক্ট বিজনেস, তার বিজনেসের যে স্বাভাবিক কার্যক্রম বা স্বাভাবিক যে প্রফিট ছিল সেটা তোমার ব্যাহত হচ্ছে, ঠিক আছে। তো আর যে কস্টটা আছে ইনডাইরেক্ট কস্টের মধ্যে সেটা হলো তোমার এজেন্সি কস্ট, ঠিক আছে। সো এজেন্সি কস্ট অফ ডেট, তো এই জিনিসটা ইম্পর্টেন্ট আছে, এটা বুঝতে হবে যে এজেন্সি কস্ট অফ ডেট কি কি ধরনের আছে। যে প্রথমে এখানে 3 ধরনের সেলফি স্ট্র্যাটেজি কথা বলা হয়েছে, ঠিক আছে। তো সেলফি স্ট্র্যাটেজি হলো ওই ধরনের স্ট্র্যাটেজি যে ক্ষেত্রে হলো তোমার কোনো একটা পার্টি হলো তার নিজের স্বার্থটাই শুধু দেখতেছে, দেখা যাচ্ছে এতে যদি অন্য পার্টির ক্ষতি হয়ে থাকে তাতেও সে নিজের স্বার্থটাই দেখতেছে, ঠিক আছে। তো অর্থাৎ ধরো ডেট হোল্ডার শুধু ডেট হোল্ডারের স্বার্থ দেখতেছে, অথবা ইকুইটি হোল্ডার শুধু ইকুইটি হোল্ডারের স্বার্থ দেখতেছে। সো তো এটা হলো তোমার মানে দরকার হলে অন্যের ক্ষতি করে, তো সেটাকে তোমাকে বলা হচ্ছে যে সেলফিশ স্ট্র্যাটেজি। তো সেলফি স্ট্র্যাটেজির মধ্যে সেলফি স্ট্র্যাটেজি 1 হলো ইনসেনটিভ টু টেক লার্জ রিস্ক। হ্যাঁ, তো এই জিনিসটার বিষয়টা হলো কি, এটা তুমি যদি নর্মালি ইনকাম স্টেটমেন্টে দিয়ে বুঝতে চাও যে তোমার ধরো 100 টাকা, 100 টাকা ধরো তোমার হলো ইনকাম। হ্যাঁ, তো 100 টাকা যদি ইনকাম হয় তোমার হলো ধরো, আচ্ছা ইনকাম তো প্রত্যেক বছর সেম থাকে না, বাট তোমার যে ডেটের যে ইন্টারেস্ট পেমেন্ট সেটা হলো 80 টাকা করে প্রত্যেক বছর তোমার 80 টাকা ইন্টারেস্ট পেমেন্ট ডেটের দেওয়া লাগে। এখন তোমার কোনো বছর 100 টাকা ইনকাম হলো, কোনো বছর হয়তো যে মানে যে যদি কোনো বছর যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক ভালো থাকে বা ইকোনমিক কন্ডিশন অনেক ভালো থাকে, ওই বছর হয়তো 200 টাকা ইনকাম হইলো, আবার কোনো বছর ধরো 30 টাকা ইনকাম হইলো, ঠিক আছে। তো 80 টাকা ইন্টারেস্ট পেমেন্ট তো তোমার সবসময় দেওয়ার লাগতেছে। এখন যে বিষয়টা হচ্ছে যে যখন একটা ফার্ম ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসের মধ্যে আসে, ওই ফার্মের ইনকাম কি বেশি হওয়ার কথা না কম হওয়ার কথা? স্বাভাবিকভাবে কম হওয়ার কথা, নাহলে তো সে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসের মধ্যে থাকার কথা না। হ্যাঁ, তো সে অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসে যেসব ফার্ম আছে ওইসব ফার্মের ইনকাম কম। হ্যাঁ, অর্থাৎ তার এক্সপেক্টেড ইনকামের চেয়ে বা সে যখন ভালো করে তখন যে ধরনের ইনকাম, তো আমি ধরলাম যে তার ইনকাম হয়তো এই বছর 30 টাকা মানে $30 হইলো, এবং তার প্রত্যেক বছর $80 করে ইন্টারেস্ট পেমেন্ট করার লাগে। অর্থাৎ তার অলরেডি দেখা যাচ্ছে যে সে যে $30 ইনকাম হচ্ছে, ঠিক আছে, অথবা তার আমি ধরলাম 100, ঠিক আছে, তার $100 হলো ইনকাম, $100 তার ইনকাম আছে হচ্ছে এই ডিস্ট্রেসের মধ্যে। তো এর মধ্যে $80 তার ডেট হোল্ডাররা পেয়ে যাচ্ছে, আর $20 থাকতেছে হয়তো ধরো শেয়ার হোল্ডারদের জন্য। হ্যাঁ, এখন যেই ইকুইটি হোল্ডাররা কি করার চেষ্টা করবে, তারা ভাববে যে আমরা তো এমনিই খুব বেশি প্রফিট করতে পারতেছি না, ডিস্ট্রেস সিচুয়েশন থাকার ফলে কি হচ্ছে তুমি দেখো, ডিস্ট্রেস সিচুয়েশনে থাকা ধরো যখন ফার্ম ভালো কন্ডিশনে থাকবে তখন হয়তো তার প্রফিট 200, 250, 300, 400, 500-তে যাবে ধরো। কিন্তু এখন যেহেতু ডিস্ট্রেসে আছে তাহলে তার প্রফিট হয়তো 100-র আশেপাশে ঘুরপাক খাচ্ছে, ঠিক আছে। তো এই 100 থেকে 80 টাকা ডেটের পেমেন্ট দেওয়ার পরে, মানে আমি কি স্লাইড শো করতেছি সেটা বাদ দাও, ওটা আমি পরে এক্সপ্লেন করবো, আমি কি বলতেছি সেটা শোনো। তো 100 থেকে 80 টাকা ডেট পেমেন্ট করার পরে আলটিমেটলি, আর যদি না বুঝো কেউ তাহলে বলিও, দরকার হলে আমি লিখে দেখাই দিব। তো 100 থেকে 80 টাকা ডেট পেমেন্ট করার পরে আলটিমেটলি তার হাতে হয়তো 20 টাকাই থাকতেছে, বা কোনো বছর যদি 110 টাকা ইনকাম হচ্ছে তাহলে 30 টাকাই থাকতেছে, ঠিক আছে। এই 20-30 টাকা হয়তো ইকুইটি হোল্ডাররা লাভ করতে পারতেছে, কিন্তু বেশি লাভ করতে পারতেছে না। তো ইকুইটি হোল্ডাররা কি চাবে? হ্যাঁ, বা তো তারা চাবে বেসিক্যালি তোমার মানে শেয়ার হোল্ডাররা তারা চাবে হলো বেসিক্যালি রিস্কি প্রজেক্টে ইনভেস্টমেন্ট করার। রিস্কি প্রজেক্টে ইনভেস্টমেন্ট করার ফলে কি হবে, রিস্ক মানে কি, হাই রিস্ক হাই গেইন বা হাই লস। হ্যাঁ, যখন আমরা একটা রিস্কি প্রজেক্টে ইনভেস্টমেন্ট করি সেটার অর্থ হলো সেখান থেকে একটা হাই গেইন করারও সুযোগ থাকতেছে, একই সাথে হাই লস করারও সুযোগ থাকতেছে, যে কোনোটাই হতে পারে, ঠিক আছে। তো যদি সে রিস্কি প্রজেক্টে ইনভেস্টমেন্ট করে, এমন হতে পারে যে তার ইনকাম অনেক ফল করলো, ঠিক আছে, যে হয়তো লস করলো, ঠিক আছে, রিস্কি প্রজেক্টে ইনভেস্টমেন্ট করার পর তো ইনকাম ধরো ফল করে 30 টাকা হলো, ঠিক আছে। তো 30 টাকা যদি তার ইনকাম হয়, ডেট হোল্ডারদের পেমেন্ট হলো 80 টাকা, মানে প্রত্যেক বছর 80 টাকা করে পেমেন্ট করতে হয়, তো 30 টাকা তো ইনকাম হয়েছে। আলটিমেটলি কি হচ্ছে যে তোমার ডেট হোল্ডাররা 50 টাকা লুজ করতেছে, কারণ ফার্মের কাছে তো আর টাকা নাই, তাকে 30 টাকাই দিতে পারবে ডেট হোল্ডারকে, আর ইকুইটি হোল্ডার কিছু পাচ্ছে না, ওই যে 20-30 টাকা পাইতো সেটা পাচ্ছে না। তো 20-30 টাকা তো এমনিও ইকুইটি হোল্ডারদের কাছে যথেষ্ট মনে হচ্ছিল না, ঠিক আছে। কিন্তু যদি এই প্রজেক্টটা সফল হয়ে যায়, হ্যাঁ ধরো এই রিস্কি প্রজেক্ট নেওয়ার ফলে তার 200 টাকা ইনকাম হইলো এই বছর,
তো 200 টাকা যদি ইনকাম হয়, 80 টাকা ডেট হোল্ডাররা যে এবার যে বেশি ইনকাম পাইছে এটার জন্য তো ডেট হোল্ডারকে বেশি ইন্টারেস্ট পেমেন্ট করবে এরকম না। ডেট হোল্ডারদের তো একটা ফিক্সড পেমেন্ট। তো ডেট হোল্ডারদের 80 টাকা পেমেন্ট করলো। 80 টাকা পেমেন্ট করার পর বাকি 120 টাকা পুরোটা ইকুইটি হোল্ডার পেয়ে যাবে। ঠিক আছে? তো এতে যা হচ্ছে যে ফার্ম যেহেতু এমনিই একটা ডিস্ট্রেস সিচুয়েশনের মধ্যে আছে, এর ফলে ইকুইটি হোল্ডাররা কিন্তু স্বাভাবিকভাবেই খুব বেশি একটা প্রফিট নর্মাল সিচুয়েশনে করতে পারতেছে না, মানে ডিস্ট্রেসে যদি থাকে। হ্যাঁ, কিন্তু সে যদি রিস্কি প্রজেক্টে নেয় তাহলে কি হবে, রিস্কি প্রজেক্ট ইকুইটি হোল্ডাররা রিস্কি প্রজেক্ট নিতে যাবে, তাতে হবে কি প্রজেক্টটা যদি ফেল করে লস যেটা হবে তার বেশ অর্ধেক বার্ডেন ডেট হোল্ডারদের কাঁধে চলে যাইতেছে। কিন্তু যদি লাভ হয়, লাভ হলে তোমার মানে লাভ হওয়া অর্থ যদি ইনকাম বেড়ে যায়, সেক্ষেত্রে তার পুরাটাই হলো তোমার কি, বা পুরাটা বা বেশিরভাগ তোমার কিসের মধ্যে চলে যাচ্ছে, হ্যাঁ তোমার ইকুইটি হোল্ডাররা পুরো গেইনটা এনজয় করতে পারতেছে। সো এর কারণে আলটিমেটলি যে তখন তোমার এটা হলো যে ডিস্ট্রেস সিচুয়েশনে স্টক হোল্ডাররা কি চায়, যে রিস্কি প্রজেক্টে ইনভেস্টমেন্ট করার। ঠিক আছে? তো কনসেপ্টটা তো বুঝতে পারছো আই হোপ। বা কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। এটা হলো মেইন কনসেপ্ট। তো এটা বিভিন্ন রকম এক্সাম্পল দিয়ে দেখানো যায় আর কি। আচ্ছা, তো প্রবলেম থাকলে বলিও, যদি না থাকলে তখন নাও বলতে পারো, বাট প্রবলেম থাকলে বলিও। আচ্ছা, ওকে, এখানে ওই জিনিসটারই এক্সাম্পল দেখি ওরা কেমনে দেখাইছে। এখানে তোমার ধরো ধরো একটা রিস্কি প্রজেক্টে ইনভেস্টমেন্ট করলো। ঠিক আছে? তো রিস্কি প্রজেক্টে তোমার আরেকবার একটু মানে শর্ট করে বলতে পারবা এটা? আমি যা এতক্ষণ বলছি, হুম হুম, এতক্ষণ যা বল নাকি নাকি কোশ্চেন করে গায়েব হয়ে গেলে তো হবে না, কোশ্চেন তো শেষ কমপ্লিট করতে হবে। এই দেখো, দাঁড়াও, এটা তো কলম নেই। 100 টাকা নেট ইনকাম। ঠিক আছে? ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস একটা ফার্ম আছে, খরচটা এখন কি তার বেসিক্যালি ইয়ে কস্ট, লিকুইডেশনের কস্ট, লিকুইডেশনের কস্ট? না, লিকুইডেশনের তো কোনো বিষয়ই আসতেছে না। সে ডিস্ট্রেসে আছে, সে তো লিকুইডেশনে গেছে এরকম কোনো কথা তো আমি বলিনি। লিকুইডেশনে কোন খরচ, লিকুইডেশনের খরচ আমি বুঝিনি, মানে কোশ্চেনটা কি? হঠাৎ নেটে আরো প্রবলেম হতে পারে, বাট আমি শুনতেছি না আর কি। দাঁড়াও আমি ঠিক না, করতেছি, দাঁড়াও। আমরা শুনতেছি না, এটা শাখা প্রবলেম। আচ্ছা দাঁড়াও আমি ঠিক করতেছি, নেটে বুঝতে পারছি নেটে একটু প্রবলেম হয়েছে। স্পট অন করছি তো আসে না কেন অপশনে। আচ্ছা, এমনি কি এখনো সমস্যা হচ্ছে? আমি হটস্পটটা চাচ্ছি বাট আসতেছে না অপশনে ফোনের। এই আসছে। আরে মিট কই? এই তো মিটিং আছে নাকি? আচ্ছা, এখন তো শোনা যাওয়ার কথা আমাকে। আমি নেট দিয়ে ডাটা কানেক্ট করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। যে তুমি কি কোশ্চেন করলা, লিকুইডেশন কি বললা বুঝলাম না। আচ্ছা, ওই আইনি খরচটা কি জন্য হয়, মানে এটা কি লিকুইডেশনের জন্য? মানে ও আচ্ছা আচ্ছা, আইনি খরচ, লয়ারের সাথে। হ্যাঁ হ্যাঁ। আইনি খরচ আছে কিছু। এখন মনে করো তুমি ডিস্ট্রেসে আসো, ঠিক আছে? এখন ডিস্ট্রেসে আসে তুমি, তার অর্থ কি, তুমি হয়তো তোমার ডেট হোল্ডারদের সম্পূর্ণ ইন্টারেস্ট পেমেন্ট করতেছো না, তো তোমার ডেট হোল্ডাররা কি চুপচাপ বসে থাকবে? হয়তো তোমাকে সু করতে পারে। ঠিক আছে? তো সেটা আলটিমেটলি তোমার মামলা টামলার খরচ আছে। হ্যাঁ, তো ডিস্ট্রেস ফার্মের আমি এক্সাক্ট তো অত ডিটেলস জানি না, বাট এই রিলেটেড খরচই আর কি, কাইন্ড অফ বলতে পারো লিকুইডেশন
লিকুইডেশন ঠিক বলা উচিত না, বাট লিকুইডেশন হলো যদি ফাইনালি ডিসাইড করে ফেলে যে ঠিক আছে আমি ব্যবসাটা কন্টিনিউ করতেছি না। হ্যাঁ, আর আরেকটা বিষয় হলো কি, ওই যে কিছু যে প্রবলেম গুলা হচ্ছে, আইনগত জটিলতা থাকে। তুমি এখন তোমার ডেট হোল্ডারদের ইন্টারেস্ট পেমেন্ট করা তো বাধ্যতামূলক, আর এটা তুমি যদি না করো তখন তো তোমার ওই ওই আইনি জটিলতা আসবে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। And ওটা নিয়ে স্যার যদি ডিটেলে বলতো বা বইয়ে যদি ডিটেলে থাকতো তাহলে আমি বলতাম। আমি বইও পড়ছি, স্যারের ক্লাসও শুনছিলাম, বাট ডিটেলসে তো বলেনি মনে হয় স্যার। আচ্ছা, তো আচ্ছা যে তানিম মনে হয় বুঝতে চাইছিল আরেকবার। এই বিষয়টা হলো তোমার নেট ইনকাম ধরো 100, ঠিক আছে? তো ডেট হোল্ডারদের যে ইন্টারেস্ট পেমেন্ট সেটা 80। এটা তো ফিক্সড, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত তুমি ডেটের অ্যামাউন্ট না বাড়াও ততক্ষণ পর্যন্ত তোমার ডেটের ইন্টারেস্ট পেমেন্ট ফিক্সড আছে, ঠিক আছে? এখন এই নেট ইনকাম যেটা, এটা তো প্রত্যেক বছর সেম হবে না। এখন ধরো ডিস্ট্রেসে আছে ফার্মের নেট ইনকাম 100। এখন ফার্ম আলটিমেটলি তোমার এই 80 টাকা তো ডেট হোল্ডাররা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ইন্টারেস্ট পেমেন্ট বেসিক্যালি এটা ডেট হোল্ডাররা পাচ্ছে তোমার। আহ, এভাবে লিখলে উঠবে না ঠিক মতো, আরেকটা ওয়ে আছে টেক্সট লেখা, যাই হোক। ডেট হোল্ডাররা এই 80 টাকা পাচ্ছে, আর যে তোমার 20 টাকা আছে, ঠিক আছে, এই 20 টাকা তোমার তোমার হলো ইকুইটি হোল্ডাররা পাইতেছে, ঠিক আছে? এখন তোমার হলো এটা যদি তোমার রিস্কি প্রজেক্টে ইনভেস্টমেন্ট করে তাহলে সুযোগ থাকতেছে হলো এই অ্যামাউন্টটা বেড়েও যেতে পারে অনেক, বা অনেক কমেও যেতে পারে। তো আমি বলছি যে যদি কমে 30 টাকা হয়ে যায়, হ্যাঁ, রিস্কি প্রজেক্টের বিষয়টা হলো কি তোমার কমার চান্সটা একটু বেশি থাকে, এর কারণে এই প্রজেক্টটা রিস্কি। বাড়ার চান্সটা কম থাকে, বাট বাড়লে আবার অনেক বাড়তেও পারে, ধরো এটা 200 হয়ে গেল। হুম, তো ধরো এটার প্রবাবিলিটি হলো 10%, এই জিনিসটা হওয়ার প্রবাবিলিটি। হ্যাঁ, আর এটা হওয়ার বাম পাশের যে জিনিসটা সেটা হওয়ার প্রবাবিলিটি হলো 90%। এখন আমি যদি এক্সপেক্টেড ক্যাশ ফ্লো বের করতে চাই, হ্যাঁ, এমনি এই কথা বলতে চাই, অন্য আলোচনা করে নিচ্ছি আর কি। এই $30 আমার ক্যাশ ফ্লো আসার প্রবাবিলিটি হলো 90%, তাহলে 30 ইন্টু 0.90 প্লাস 200 ইন্টু 0.10, এটা যোগ করলে আমি এক্সপেক্টেড ক্যাশ ফ্লো পেয়ে যাবো ওই রিস্কি প্রজেক্ট ইনভেস্টমেন্টের। হ্যাঁ, তো সেটার কথা বাদ দিই, মেইন কথা যেটা বলতেছিলাম, তোমার 30 হচ্ছে যদি এটা ধরো প্রজেক্টটা ফেল করে তাহলে নেট ইনকাম এত থাকতেছে, প্রজেক্টটা যদি সফল হয় তাহলে 200 হচ্ছে, ঠিক আছে? এখন প্রজেক্টটা ফেল করলে যে তোমার 30 হচ্ছে, আলটিমেটলি কি হচ্ছে, তুমি 80 টাকা তো ডেট হোল্ডারদের পেমেন্ট করতেই পারতেছে না, ইকুইটি হোল্ডার তো কিছুই পাচ্ছে না, উল্টা ডেট হোল্ডারদের 80 জায়গায় 30 পাচ্ছে মাত্র, ঠিক আছে? 80 তো পাচ্ছেই না, মাত্র 30 পাচ্ছে ডেট হোল্ডাররা। তো আলটিমেটলি এই 50 টাকা লস ডেট হোল্ডাররা বিয়ার করতেছে, ঠিক আছে, রিস্কি প্রজেক্টে ব্যর্থ হওয়ার ফলে। আর রিস্কি প্রজেক্ট যদি সফল হয়, সফল হলে 200 টাকা ইনকাম, সেখান থেকে 80 টাকা আমার ইকুইটি মানে ইন্টারেস্ট পেমেন্ট বাদ দেওয়ার পরে 120 টাকা যেটা থাকতেছে সেটা ইকুইটি হোল্ডাররা পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এই যে লাভটা, এই লাভটা তোমার আলটিমেটলি তোমার এই লাভ বাড়ছে যে এটা তোমার পুরোটা, মানে ইনফ্যাক্ট 120 টাকা পুরাটাই হলো তোমার ইকুইটি হোল্ডাররা পাচ্ছে। হ্যাঁ, তো লাভ হলে তোমার ইকুইটি হোল্ডাররা এনজয় করতেছে, বাট ক্ষতি হইলে সেটা ডেট হোল্ডারদের কাজে যাচ্ছে। হ্যাঁ, তো কাইন্ড অফ এটা ক্ষতি হলে যেটা হচ্ছে, তোমার ইকুইটি হোল্ডার যে এই যে মিনিমাম 20 টাকাটা পাচ্ছিল, এখানে এসে ওই 20 টাকাও পাচ্ছে না, কিন্তু তাতে তার খুব একটা লস হচ্ছে না। সে তো যদি কোনো এক বছর পায় তখন সে বেশি করে গেইন করে নিতে পারতেছে। আর ইকুইটির বিষয়টা তো ওরকম না, তোমার ইকুইটি হলো ডেট হোল্ডারের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা লার্জ অ্যামাউন্টের ঋণ দিয়ে রাখছে, লোন দিয়ে রাখছে, তো সে এক্সপেক্ট করে যে প্রত্যেক বছর ফিক্সড অ্যামাউন্টের একটা ক্যাশ ফ্লো ওই ডেট ইনস্ট্রুমেন্ট থেকে আসবে। আর যাই হোক, তো আই হোপ বুঝতে পারছো, কোনো সমস্যা থাকলে বলিও। সো এইটা হলো তোমার সেলফি স্ট্র্যাটেজি 1, ঠিক আছে? তো এখানে কোন এক্সাম্পলটা দিচ্ছে, এখানে দিছে যে তোমার এই যে সফল হলে 1000 টাকা পে অফ পাবা, ঠিক আছে? আর যদি সফল না হয় রিস্কি প্রজেক্টটা, তাহলে $0 পে অফ পারবা। আচ্ছা, তো তোমার কথা আবার সফল কেটে কেটে আসতেছে, এটা আমার সমস্যা কিনা জানি না। এখন তো আসার কথা না, আমি তো ডাটা দিয়ে ইউজ হ্যাকারদের করতেছি। সমস্যা। আর এখন তো কথা ডাটা একদমই অনেক, কেটে কেটে আসতেছে। কথা কেটে আসতেছে। ওয়েট করতে পারো একটু 2-1 মিনিট। আর এছাড়া তো কারণ এখন ডাটা ইউজ করতেছি, এতে খুব একটা আমি সমস্যা হওয়ার শুনতেছেও কথা না না। আমাদের কথা। আমি কেন সাখাওয়াত শুনবো না, আমি সাখাওয়াত শুনতেছি তো। তোমার কথা আসতেছে না। হ্যাঁ, আমি শুনছি তোমার তো, কথা আসতেছে না। আমি কেটে শুনতেছি কেটে বলছি। আসতেছে, প্রচুর কেটে আসতেছে। আহ, এটা কি কানেক্টেড আছে না আমার হটস্পটের সাথে? আছে তো। মোবাইল ডাটায় তো সাধারণত ডিস্টার্ব করে না, কি করতে হবে আর? আচ্ছা, দাঁড়াও।
আহ, তোমার একটু দেখো, ঠিক হইলে আমাকে জানাও। মানে এখনো কি কেটে আসতেছে? কেন করতেছে, কি করবো? কথা, এই তো আসছে। আচ্ছা এখন দেখো তো, এখন কি ক্লিয়ার আসতেছে নাকি এখনো কেটে আসতেছে? এখন তো মনে হয় এখন ক্লিয়ার আসার ক্লিয়ার, কথা। এখন ক্লিয়ার। ক্লিয়ার না? হ্যাঁ, থাকার কথা এখন ক্লিয়ার। আচ্ছা, আহ, তাহলে আমি কন্টিনিউ করি, বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি এটা লম্বা টানবো না, কালকে ক্লাস আছে তোমাদের। ওকে, যেটা বলতেছি যে তোমার যদি সফল হয়, ঠিক আছে, তো সফল হলে তুমি 1,000 টাকা পাচ্ছ রিস্কি প্রজেক্টটা সফল হলে, আর সফল না হলে $0 পাচ্ছ। এন্ড বিষয়টা হলো কি, এই সফল হওয়ার প্রবাবিলিটিটা কম, এর কারণে এটা রিস্কি প্রজেক্ট, এটা হওয়ার চান্সেস হলো 10%, আর সফল না হওয়ার চান্সেস হলো 90%। ঠিক আছে, কিন্তু ইকুইটি হোল্ডার এই রিস্কটা নিতে চাবে যখন ফার্ম রিস্ক ডিস্ট্রেস সিচুয়েশনে আছে। ঠিক আছে, লস হইলে তো আলটিমেটলি ইকুইটি হোল্ডারদের অত গায়ে লাগতেছে না, গায়ে যাচ্ছে তোমার ইয়ের ডেট হোল্ডারদের। হ্যাঁ, তো এখন তোমার আহ, এটা থেকে তোমার কি পরিমাণ ক্যাশ ফ্লো আসতেছে সেই জিনিসটা দেখার চেষ্টা করতেছে। তোমার এক্সপেক্টেড ক্যাশ ফ্লো বের করবা কেমনে তুমি, এটা বলো তো। 1,000 টাকা তোমার প্রবাবিলিটি কত 1,000 টাকা পাওয়ার? 10%, তাহলে 1,000 ইন্টু 0.10। আর এই জিরো, যদি এটা ধরো জিরো না, এটা ধরো 250, 250 পাওয়ার তোমার প্রবাবিলিটি কত? 90%। বলতেছি আর কি যাতে বুঝতে ইজি হয়। তাহলে এখানে হবে প্লাস 250 ইন্টু 90%। যোগ করে ফেললে যে ভ্যালুটা পাচ্ছ সেটা হলো তোমার এক্সপেক্টেড ক্যাশ ফ্লো। তো এক্সপেক্টেড ক্যাশ ফ্লো আসতেছে 100। হ্যাঁ, অর্থাৎ তুমি 100 টাকা করে পাচ্ছ ক্যাশ ফ্লো। ধরো একটা বছরই চিন্তা করো, এক বছর পর 100 টাকা করে ক্যাশ ফ্লো পাবা। আর রিকোয়ার্ড রিটার্ন বলে বলছে 50। এটা কি রিকোয়ার্ড রিটার্ন 50? 10% ইউজ করছে, আবার 50 কোত্থেকে আসছে? ভুল লেখা নাকি? রিকোয়ার্ড রিটার্ন 50%। এটা মনে হয় ভুল লিখছে। না না, নাকি এটা পরেরটার জন্য মনে হয় নাকি? এই যে এখানে 50% আনছে তো। আচ্ছা যাই হোক, স্যার তো এই যে বলছিল হ্যাঁ একুরেট বলো। হওয়া লাগবে না, একটা ভ্যালু দিয়ে জাস্ট বুঝিয়ে দিতে পারলেই হয়েছে হ্যাঁ জিনিসটা, হ্যাঁ বুঝছো? হ্যাঁ, ভ্যালু একুরেট দিতে অবশ্যই। ক্যালকুলেশন তো চাই নাই। আমি অ্যাকুরেট ক্যালকুলেশন নিয়ে বলতেছি না, এখানে 50 আর এখানে 10 সেটা নিয়ে বলতেছিলাম বেসিক্যালি। হ্যাঁ, অ্যাকুরেট ক্যালকুলেশন ওটা তো বুঝছি আমি তোমার কথা। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ওইটার বিষয়টা পরে আনছে মনে হয়। এখানে জিনিসটা দেখো, এটা হলো 50-র কথা আপাতত ভুলে যাও, পরে আসছে দেখবা। ধরো 10% হলো তোমার, আচ্ছা 10%-এর বিষয় না, 10% হলো তোমার রিকোয়ার্ড রিটার্ন। ঠিক আছে, অর্থাৎ 10% দিয়ে তোমার 100 টাকা করে, এক বছর পর যদি 100 টাকা পাও, তাহলে এটার আজকের ভ্যালু বের করছে 100 ডিভাইডেড বাই 1.10, মানে 1 প্লাস রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। অথবা এটাকে যদি তুমি 50% ধরো তাহলে 1.50, মানে বেসিক্যালি এনপিভি বের করছে। ঠিক আছে, এটা হলো তোমার এই ক্যাশ ফ্লোটা জেনারেট হচ্ছে, মানে 100 টাকা তোমার জেনারেট হচ্ছে ক্যাশ ফ্লো, এবং এটা যদি এক বছর পরেই পেয়ে থাকো, এটা কখন পাবে এটা কোশ্চেন দেখে বুঝতে পারবা। যদি কোশ্চেন না থাকে তাহলে উদাহরণ বানাচ্ছ নিজে, তাহলে নিজের মতো করে বুঝাবা। এক বছর পর পাচ্ছ, তাহলে এটার প্রেজেন্ট ভ্যালু বের করে নিচ্ছে এক বছর আগের আজকের ভ্যালু, এবং কত টাকা ইনভেস্টমেন্ট করতেছো। এটাই তো এমপিপির ফর্মুলা। এমপিপির ফর্মুলা হলো তোমার নেট ইনিশিয়াল ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা মাইনাস হিসেবে আসে, এবং এরপরে যতগুলা ক্যাশ ফ্লো আসবে ওগুলার ডিসকাউন্টেড প্রেজেন্ট ভ্যালুটা তোমার যোগ হয়। হ্যাঁ, তো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হলো আমার 200 টাকা, এটা বলে দিয়েছে যে আমি 200 টাকা ইনভেস্টমেন্ট করব। মানে ওই যে আমার রিস্কি প্রজেক্টটাতে আমি, আমার রিস্কি প্রজেক্টটা কি আমাকে 1,000 টাকা রিটার্ন দিবে যদি সফল হয়, নাহলে দিবে না। তো ওই রিস্কি প্রজেক্টে আমার কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, অ্যামাউন্ট হলো 200 টাকা। ঠিক আছে, তো এই 200 মাইনাস হিসেবে লেখছে, আলটিমেটলি এনপিপি আসতেছে তোমার মাইনাস 133। এখানে কি জিনিস দেখানোর চেষ্টা করতেছে, বেসিক্যালি দেখানোর চেষ্টা করতেছে এটা যে আমরা সাধারণত ডিসিশন নিয়ে একটা প্রজেক্টে যাওয়া উচিত কি উচিত না সেটা এনপিভি দেখে। এখানে হলো এনপিভি আমার আসছে নেগেটিভে, তাহলে স্বাভাবিকভাবে আমাদের কমন সেন্স বলে যে এই প্রজেক্টে ইনভেস্টমেন্ট করা উচিত না। কিন্তু একটা নেগেটিভ এনপিভি ওয়ালা প্রজেক্টেও ইকুইটি হোল্ডাররা বা স্টক হোল্ডাররা ইনভেস্টমেন্ট করতে চাবে যখন ফার্ম ডিস্ট্রেস সিচুয়েশনে থাকবে। ঠিক আছে, সো এই হলো তোমার এই তোমার সেলফি স্ট্র্যাটেজি 1 এর মেইন কনসেপ্টটা। এটা আলাদা করে দেখা যাবে, এখানে বন্ড হোল্ডাররা কত পাবে, ইকুইটি হোল্ডাররা কত পাবে, এগুলা দেখাইছে আর কি। এত ডিটেইলসে যাওয়ার দরকার নেই, কে কত পাবে ওটা তো উদাহরণ আমি অলরেডি এর উপর দেখাইছি একবার এইভাবে করে। হ্যাঁ, মেইনলি হলো তোমার পার্টটা হলো এই জিনিসটা এতটুকুই। ঠিক আছে,
এভাবে তুমি এনপিপি দেখতে পারো আর কি। এটা স্যার যেই এক্সাম্পলটা দিছে আমার খাতায় আছে, ওই পার্টটা হলো তোমার 300, দুইটা খাতা দেখতে একই রকম তো। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসের সংজ্ঞার মধ্যে লেখা আছে ফার্ম ফেইলস টু পে ইন্টারেস্ট। আচ্ছা যাই হোক, কি জানি বলতে চাইছিলাম, ওই যে চিত্রটাই যে 400, 200, 100, 300, 260 ইনভেস্টমেন্ট। আচ্ছা যাই হোক, ওটা যেহেতু এখানে নাই, আমি একই টাইপের উদাহরণ এটাই আর কি। স্যার অন্যান্য ভ্যালু দিয়ে দেখাইছে একই জিনিস। ওখানে 50 ছিল, 50% ছিল দুটারই প্রবাবিলিটি। এখানে ভ্যালু দিয়েছে ধরো 400, আর এটার ভ্যালু দিয়েছিল 200। স্যার বোর্ডে যে জিনিসটা দেখাইছিল, বোর্ডে এভাবে আঁকছিল আর কি জিনিসটা। আমি একটা দেখাই যদি, তোমার আঁকছে এরকম করে আঁকছে। সেলফ স্ট্র্যাটেজি 2 যেভাবে আঁকছে, 1টা অনেকটা এভাবে আঁকছিল। তো ওভাবে একে দেখাইছে 0.50%। এখানে ছিল 400, এখানে 400 ছিল, এখানে -200 টাকা ইনভেস্টমেন্ট করছে। সেখান থেকে আলটিমেটলি প্রত্যেকটা ক্যাশ ফ্লোকে প্রবাবিলিটি দিয়ে গুণ করে যোগফল করলে তখন তোমার এক্সপেক্টেড ক্যাশ ফ্লো আসতেছে। আর এটা হলো তোমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আর কি। তো এইভাবে করে বেসিক্যালি তোমার এনপিভিটা বের করছে। হ্যাঁ, তো 400 হলো এক্সপেক্টেড ক্যাশ ফ্লো, সেখান থেকে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বাদ দিলে তোমার এনপিভি চলে আসতেছে 50 টাকা। তো এইভাবে আর কি জিনিসটা বের করছে। তো সেলফি স্ট্র্যাটেজি 2 তে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি, ঠিক আছে, সময় নষ্ট না করি। সেলফি স্ট্র্যাটেজি 2টা কি? এটা হলো আন্ডার ইনভেস্টমেন্ট করা। হ্যাঁ, তো এটা কখন করার চেষ্টা করবে? এটা হলো তোমার মিলটা নিতে নিতে হ্যাঁ, এটা আমি বইয়ের এক্সাম্পলটা দিয়ে আরো বেটার বোঝানো যাবে নাকি, না এটা দিয়ে দেখাবো। 300.5 করে বইটা দিয়ে করে আরো ক্লিয়ার বুঝবা। বইয়ের একটা এক্সাম্পল আছে। এই যে এখন ওই যে রিস্কি প্রজেক্টে ইনভেস্টমেন্ট করবো কি করবো না, ওই টাইপের একটা বিষয় আছে না। ধরো এটা প্রজেক্ট, ধরো একটা প্রজেক্ট, তো এটা হলো প্রজেক্টে যদি আমি ইনভেস্টমেন্ট না করি তখন আমার ফার্মের কি অবস্থা। দুটা পসিবল সিচুয়েশন ধরলাম, যে যদি বুম থাকে, ইকোনমি যদি ভালো থাকে তখন কি হবে আমার ফার্মের, আর যদি ইকোনমি খারাপ অবস্থায় থাকে তখন কি হচ্ছে ফার্মের। এটা হলো আরেকটা সিচুয়েশন, যদি আমি কি করতেছি, একটা প্রজেক্টে ইনভেস্টমেন্ট করতেছি, প্রজেক্টটাতে কস্টিং হলো 1000 টাকা আর কি। ওই প্রজেক্টটাতে যদি আমি ইনভেস্টমেন্ট করি, সেক্ষেত্রে বুম সিচুয়েশনে কি হচ্ছে আমার কোম্পানি, আর রিসেশন সিচুয়েশনে কি হচ্ছে আমার কোম্পানি। ঠিক আছে, এখন জিনিসটা দেখো তোমার এখানে হলো তোমার, আচ্ছা এখানে আগে আমি বলে দিই, বন্ড হোল্ডারদের ইন্টারেস্ট পেমেন্ট হলো 4000, অর্থাৎ প্রজেক্টে, আচ্ছা প্রজেক্টের বিষয়টা আমি পরে বলতেছি। 4000 টাকা হলো বন্ডের ইন্টারেস্ট পেমেন্ট, অর্থাৎ তোমার সিচুয়েশন, ইকোনমিক সিচুয়েশন বুম কন্ডিশনে থাকুক অথবা রিসেশন কন্ডিশনে থাকুক, তোমার 4000 টাকা ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। এখন ইন্টারেস্ট পেমেন্ট করতে ফেইল করে যখন যেসব ফার্মরা, তখন আলটিমেটলি ওটাকে ডিস্ট্রেস ফার্ম বলে। তো দেখা যাচ্ছে যে বুম যখন সিচুয়েশন হবে তখন তোমার ক্যাশ ফ্লোটা বেশি থাকতেছে 5000, সেখান থেকে তুমি 4000 টাকা ইন্টারেস্ট পেমেন্ট করে দিতে পারতেছো, তখন স্টক হোল্ডারদের 1000 টাকা ক্লেম থাকতেছে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে ক্যাশ ফ্লো কম থাকতেছে 2400, ঠিক আছে, তো তখন আলটিমেটলি তুমি ডেট হোল্ডারদের 2400 টাকাই দিতে পারতেছো, এর বেশি দিতে পারতেছো না, যেখানে তোমার ডেট হোল্ডাররা 4000 টাকা পাইতো। ইকুইটি হোল্ডার তো কিছু পাচ্ছেই না, ডেট হোল্ডারদের কম দিতে হচ্ছে তোমার। ঠিক আছে, তো এটা হলো তোমার ডিস্ট্রেস ফার্মের বৈশিষ্ট্যটা তুমি এখানে দেখতে পারতেছো। এখন হলো কি, যদি তুমি প্রজেক্টে ইনভেস্টমেন্ট করো, ঠিক আছে, একটা প্রজেক্টে ইনভেস্টমেন্ট করবা, প্রজেক্টটা হলো তোমার কস্টিং যাবে 1000, ঠিক আছে, প্রজেক্টে ইনভেস্টমেন্ট করাতে তোমার 1000 টাকা কস্ট হবে। তো 1000 টাকা কস্ট হবে, এখানে রিটার্নটাও বলা আছে তোমাকে, এই যে 1700 বলা আছে, এখানে কোথায় জানি বলা আছে, এই যে জেনারেটস ক্যাশ ফ্লো অফ 1700, অর্থাৎ প্রজেক্টে তুমি ইনভেস্টমেন্ট করলে 1000 টাকা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে তোমার, এবং এই প্রজেক্টটা তোমাকে 1700 টাকা ক্যাশ ফ্লো জেনারেট করে দিবে। হ্যাঁ, এটা তোমাকে ডেফিনিট করে বলে দিছে যে 1700 জেনারেট করে দিবে। তো 1700 জেনারেট করার ফলে কি হয়ে যাচ্ছে, তোমার 5000 তো আর ক্যাশ ফ্লো থাকতেছে না। প্রজেক্টে যদি ইনভেস্টমেন্ট করে নাও তাহলে তোমার ক্যাশ ফ্লো আসতেছে 5000 প্লাস 1700, 6700 বুম সিচুয়েশনে আসতেছে, আর এখানে 2400 প্লাস 1700, 4100 আসতেছে। ঠিক আছে, এখন কি হচ্ছে, এই 6700 থেকে যখন 4000 আমি বাদ দিচ্ছি, আমার এটা হচ্ছে আমার মানে স্টক হোল্ডারদের
ক্লেম, আর এখানে হচ্ছে তোমার, এখন কিন্তু আমি 2400 বাদ দিব না, তখন 2400 ছিল, এর কারণে বাদ দিচ্ছিলাম। বাট বেসিক্যালি এখানে ডেট হোল্ডার ইন্টারেস্ট পেমেন্ট হলো 4000, ঠিক আছে? তাহলে 4000ই তোমার ডেট হোল্ডার ইন্টারেস্ট পেমেন্ট থাকবে। ধরো এই যে প্রজেক্টে যে 1000 টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে, এটা ইকুইটি হোল্ডারদের টাকায় করা হয়েছে, এটা কোনো এক্সট্রা ডেট নিয়ে করা হয়নি। অর্থাৎ ডেটের অ্যামাউন্ট যদি সেমই থাকে তাহলে ইন্টারেস্ট অ্যামাউন্ট সেম থাকবে, তোমার 4000 থাকবে। তো আলটিমেটলি 100 টাকা থাকতেছে। আচ্ছা, এখানে বুঝাইতে কি যাচ্ছে? বোঝানো হচ্ছে হলো এইটা যে তোমার এখানে এই যে একটা ক্যালকুলেশন দেখাইছে 900 বিষয়টা, এখানে না, এই জায়গায় না, এই যে 500 আর 1400। ওকে, আমি আগে দেখি যদি প্রজেক্টে আমি ইনভেস্টমেন্ট না করি তখন আমার এক্সপেক্টেড ক্যাশ ফ্লো কত। এক্সপেক্টেড ক্যাশ ফ্লো আমি কেমনে বের করবো? আমার দুই ধরনের সিচুয়েশন আছে, বুম সিচুয়েশন আছে, রিসেশন আছে। ধরলাম ধরো এই সিচুয়েশনে আমার প্রবাবিলিটি হলো, এই সিচুয়েশনটা হওয়ার প্রবাবিলিটি হলো ইকোনমিতে আমার 0.5 এবং এটার হলো 0.5, ঠিক আছে? অর্থাৎ দুটারই 50-50 চান্স আছে। এখন আমি যদি এক্সপেক্টেড ক্যাশ ফ্লো বের করতে চাই, এখান থেকে আমার ইকুইটি হোল্ডারদের এক্সপেক্টেড ক্যাশ ফ্লো 1000 টাকা আসতেছে ক্যাশ ফ্লো, তাহলে 1000 ইন্টু 0.5 আর এটা হলো 0 ইন্টু 0.5, দুইটা যোগফল হবে। হ্যাঁ, তো এই দুইটা যোগফল এখানে করছে, যদি জুম করে দেখাই, যোগফল করে আলটিমেটলি আসছে 500 টাকা। তাহলে আমি যদি প্রজেক্টে ইনভেস্টমেন্ট না করি আমার এক্সপেক্টেড ক্যাশ ফ্লো 500 আসতেছে। প্রজেক্টে যদি আমি ইনভেস্টমেন্ট করি তখন আমার এক্সপেক্টেড ক্যাশ ফ্লোটা কত আসতেছে? প্রজেক্টে যা টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে পুরোটা ইকুইটি হোল্ডারের টাকায়, পুরো 1000 টাকা ইকুইটি হোল্ডাররাই দিচ্ছে। তো 1000 টাকা যদি ইনভেস্টমেন্ট করি, তো সেক্ষেত্রে আমার যে ক্যাশ ফ্লো গুলো আসতেছে, সেখানে আমি যদি এখন আমি বের করি 50-50 পার্সেন্টেজ আছে এখানে, 2700 ইন্টু 50% প্লাস 100 ইন্টু 50% যোগ করলে এবার আমার আসতেছে ক্যাশ ফ্লো হলো 1400। তো আলটিমেটলি এই 1400 আর 500, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে যে তোমার ক্যাশ ফ্লো কত বাড়ছে? ক্যাশ ফ্লো বাড়ছে 900। তুমি কত টাকা বাড়াইছো? ইকুইটি হোল্ডাররা 1000 টাকা প্রজেক্টের পিছনে ইনভেস্টমেন্ট করছে, এটার ফলে ফার্মের ভ্যালু বাড়ছে হলো তোমার 900 টাকা, ঠিক আছে? এটা ফার্মের ভ্যালু বলবো না, ঠিক মানে তোমার ইকুইটি হোল্ডারদের তোমার যে ক্লেমটা, তো সেটা তোমার আলটিমেটলি 900 বাড়ছে। তো এটা কেন হয়েছে? তোমার সে 1000 টাকা বাড়াইছে কিন্তু ফার্মের ভ্যালু বাড়ছে 900। এটা কেন হচ্ছে? কারণ হয়েছে এটা, মানে এই কারণে হয়েছে, কারণ হলো ছিল তখন সমস্যাটা ছিল এইটা যে 2400 টাকা যখন ইনকাম ছিল রিসেশন সিচুয়েশনে, তখন কিন্তু আলটিমেটলি 2400 অ্যাকচুয়ালি ইন্টারেস্ট পেমেন্ট ছিল না। ইন্টারেস্ট পেমেন্ট 4000 হওয়ার কথা ছিল, বাট ইনকাম যেহেতু 2400, এর কারণে 2400 বেশি দিতে পারেনি। কিন্তু এখন যখন ইকুইটি হোল্ডাররা দেওয়ার ফলে, টাকা দেওয়ার, নতুন একটা প্রজেক্টে টাকা দেওয়ার ফলে ইনকাম বাড়ছে, এখন দেখা যাচ্ছে যে এখান থেকে ডেট হোল্ডারদের পুরো টাকাটাই দেওয়া যাচ্ছে। অর্থাৎ কি হচ্ছে যে ডিস্ট্রেস ফার্ম আগে যখন ইন্টারেস্ট পেমেন্ট ডেট হোল্ডারদের সন্তুষ্ট করতে পারতেছিল না, এখন ইকুইটি হোল্ডাররা টাকা দেওয়াতে কি হয়েছে যে তোমার ইনকামটা একটু বাড়ছে রিসেশন সিচুয়েশনে। এখন ওই টাকা যে ইনকাম বাড়ছে ওই টাকা দিয়েও আলটিমেটলি আগে কি করা হইতেছে, ডেট হোল্ডারদেরকে সন্তুষ্ট করা হইতেছে, তারপর বাকি টাকা বলতেছে যে তুমি নাও ইকুইটি হোল্ডার, ঠিক আছে? তো এর ফলে কি হচ্ছে যে তোমার ইকুইটি হোল্ডাররা টাকা অ্যাড করার ফলে বেনিফিটটা কম পাচ্ছে। ডিস্ট্রেস ফার্মে যখন ইকুইটি হোল্ডাররা প্রজেক্টে ইনভেস্টমেন্ট করতেছে, কোনো একটা নতুন প্রজেক্ট নিচ্ছে, সেটার বেনিফিট কারা নিয়ে যাচ্ছে? বন্ড হোল্ডাররা নিয়ে যাচ্ছে বা ডেট হোল্ডাররা নিয়ে যাচ্ছে। মানে ডেট হোল্ডাররা বেশি বেনিফিটটা পাচ্ছে। মানে এখানে যদি বিষয়টা এরকম হতো যে তোমার এটা 2400 না, এটা ধরো 4400, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু তখন তোমার প্রজেক্টটা নেওয়ার ফলে আলটিমেটলি এরকম তোমার এরকম ক্যাশ ফ্লো কমতো না, হ্যাঁ, সেমই থাকতো বা বাড়তো। কিন্তু এখানে তোমার আলটিমেটলি এটা হলো 2400 টাকাতে হচ্ছে কি যে ডেটের যে ইন্টারেস্ট পেমেন্ট সেটা পুরোটা দিতে পারতেছে না। অর্থাৎ ডেটে ইন্টারেস্ট পেমেন্ট যেহেতু পুরোটা দিতে পারতেছে না, তো এটা তো অলরেডি এক্সপ্লেন করছি যে এখানে তোমার কোথায় টাকাটা চলে যাচ্ছে। হ্যাঁ, তোমার দেখো যদি তুমি শুধু বুম সিচুয়েশনকে কনসিডার করো, তাহলে কিন্তু সে এই যে 1000 টাকা প্রজেক্ট থেকে আলটিমেটলি কত করে ক্যাশ ফ্লো আসবে বলছিলাম, 1700 করে ক্যাশ ফ্লো আসবে। এই 1700 পুরোটাই কিন্তু সে পাচ্ছে, যে 1000 থেকে ইকুইটি হোল্ডারদের যে ভ্যালু সেটা 1000 থেকে বেড়ে 2700-তে দাঁড়াইছে। অর্থাৎ কি 1700 বাড়ছে, তো পুরোটা গেইনই ইকুইটি হোল্ডাররা পাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে রিসিশন সিচুয়েশনে তুমি দেখা যাচ্ছে যে যদি কম্পেয়ার করো সেক্ষেত্রে তোমার 1000 টাকা বাড়ার ফলে কিন্তু রিসিশনে তোমার মাত্র 100 টাকা অ্যাড হচ্ছে ইকুইটির পোর্শনে, ঠিক আছে? যদিও তুমি দেখতে পাচ্ছ ডিফারেন্সটা তোমার 900, বাট এখানে হলো কি তোমার এই এটা হলো এভারেজ করে আর কি আসছে, দুটাকে প্রবাবিলিটি দিয়ে গুণ দিয়ে। আচ্ছা, তো এই সেলফি স্ট্র্যাটেজি 2 এর বিষয়টা হলো, মেইন কনসেপ্টটা হলো এটাই তোমার যে এটা আমি লাইন একটা দাগাইছিও, এই যে এটা প্রথম দ্বিতীয় লাইনে আছে,
ইনসেন্টিভ টুয়ার্ড আন্ডার ইনভেস্টমেন্ট, অর্থাৎ স্টক হোল্ডাররা কি এই জন্য ইনভেস্টমেন্ট কম করতে চাবে কখন, ডিস্ট্রেস সিচুয়েশনে, ঠিক আছে। হ্যাঁ, কারণ আমি যদি প্রজেক্টে ইনভেস্টমেন্ট করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রজেক্ট থেকে যে ভালো লাভটা আসতেছে সেটা আলটিমেটলি আগে দেখা যাচ্ছে হয়তো ডেট হোল্ডারদের ইন্টারেস্ট পেমেন্ট পরিশোধ করতে পারতেছিল না, এখন হয়তো ওরা ডেট হোল্ডারদের ইন্টারেস্ট পেমেন্ট পরিশোধ করতেছে। আমার যতটুকু বেনিফিট পাওয়ার কথা ছিল ওই হারে বেনিফিট পাচ্ছি না। তো স্টক হোল্ডার্স অফ এ ফার্ম উইথ সিগনিফিকেন্ট প্রবাবিলিটি অফ ব্যাংক্রাপসি, হ্যাঁ, যখন ব্যাংক্রাপসির অনেক প্রবাবিলিটি থাকবে, ডিস্ট্রেস ফার্ম সহজ কথায় যদি বলি, often find that new investment helps the bond holders at the stockholders expense। হ্যাঁ, তো স্টক হোল্ডারদের টাকা দিয়ে আলটিমেটলি বন্ড হোল্ডারদের হেল্প করতেছে জিনিসটা, নতুন ইনভেস্টমেন্ট, এটাই হলো তোমার সেলফিশ। তো আলটিমেটলি স্টক হোল্ডাররা কি করবে, ইনভেস্টমেন্ট কম করবে, এটাই হলো তোমার সেলফিশ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি 2, ঠিক আছে। তো এই দুটো বোঝা ইম্পর্টেন্ট ছিল। স্ট্র্যাটেজি 3 হলো মিল্কিং দ্য প্রপার্টি, এটা নিয়ে কি জানি বলা আছে বইয়ে, এখানে তো টু পে আউট, আচ্ছা, ইন টার্মস অফ, এখানে হলো কি বা এই জিনিসটা আমার কাছে কেমন জানি লাগছে, মানে উল্টো উল্টো লাগছে, এটা আমি ভালো জানি না কেন এরকম। মেইন কথা হলো এখানে বলছে কি আরেকটা স্ট্র্যাটেজি হলো কি যে ডেট হোল্ডারদের যাতে কম দিতে হয়, ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস সিচুয়েশনে কি করবে, ইকুইটি হোল্ডাররা চাবে কি বেশি বেশি করে ডিভিডেন্ড দিয়ে দাও অথবা অন্য টাইপের ডিস্ট্রিবিউশন করে দাও, তাতে আলটিমেটলি ডেট হোল্ডারদের জন্য কম টাকা বাকি রাখা, ঠিক আছে। কিন্তু এটা আমার কাছে কেমন জানি লাগছে, থিওরিটিক্যালি কন্ট্রাডিক্টরি লাগছে। আমরা তো জানি ডেট হোল্ডারদের আগে পেমেন্ট করে, এরপর তোমার ডিভিডেন্ড বা ওইসব কাজ কারবার। তো তুমি ডিভিডেন্ড বেশি করে দিয়া ডেট হোল্ডারদের জন্য কম রাখবা, এটা কেমনে পসিবল এটা আমি জানি না, বাট এটাই লেখছে মিল্কিং দ্য প্রপার্টি যে ব্যাখ্যাটা। এখানে যে স্যার ব্র্যাকেট একটা কথা লেখছিল যে ক্যাশ ইন অ্যান্ড রান আওয়ে, তো এটা তো মানে কাইন্ড অফ টাকা নিয়ে পালায় যাওয়ার মতো আর কি। এটা হলো তোমার সেলফি স্ট্র্যাটেজি 3টা। দেন হলো কি, আচ্ছা এখানে হলো ক্যান কস্ট অফ ডেট বি রিডিউসড। হ্যাঁ, তো কস্ট অফ ডেট বি রিডিউসড অর্থাৎ কি, এই বিষয়টা হলো তোমার বলা আছে। আচ্ছা, এই জিনিসটা একটা জিনিস আছে সামারি অফ সেলফি স্ট্র্যাটেজির মধ্যে, আমি এখানে দাগায় রাখছি বইয়ে, বন্ড হোল্ডার্স প্রবাবলি, এই যে, আচ্ছা এটা আমি হাইলাইট করি। আচ্ছা, বন্ড হোল্ডার্স প্রোটেক্ট দেমসেলফ অ্যাকর্ডিংলি বাই রেজিং, আচ্ছা আলটিমেটলি এই সেলফি স্ট্র্যাটেজির কস্টটা কারা বিয়ার করতেছে, ঠিক আছে। হ্যাঁ, সেলফি স্ট্র্যাটেজির কস্টটা দেখা যাচ্ছে কি তোমার সেলফি স্ট্র্যাটেজির ক্ষেত্রে আলটিমেটলি ইকুইটি হোল্ডাররা কি চাবে, যে আমি হয়তো আন্ডার ইনভেস্টমেন্ট করব, হ্যাঁ, অথবা রিস্কি প্রজেক্টে ইনভেস্টমেন্ট করব, মানে এখানে সেলফি স্ট্র্যাটেজিগুলো ইকুইটি হোল্ডারদের পার্সপেক্টিভে বলতেছে, ঠিক আছে। যে এটা হলো তোমার ইকুইটি হোল্ডাররা সেলফি স্ট্র্যাটেজি 1 এবং 2 আন্ডার ইনভেস্টমেন্ট করবো অথবা রিস্কি ইনভেস্টমেন্ট করবো বাড়ায়া, বাট সেটা রিস্কি প্রজেক্টে ইনভেস্টমেন্ট করে রাখবো। তো এই টাইপের স্ট্র্যাটেজির ফলে আলটিমেটলি তোমার মনে হচ্ছে যে ইকুইটি হোল্ডাররা বার্ডেনটা ডেট হোল্ডারদের কাছে পাস করে দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি যদি ব্যাখ্যা করতে যায় এটা অ্যাকচুয়ালি পাস হয় না, এটা ইকুইটি হোল্ডারদের কাছেই রয়ে যায়। কেমনে রয়ে যায়, ডেট হোল্ডার এটা জানে যে যে ডিস্ট্রেস সিচুয়েশনে যেই ফার্মের অবস্থা ভালো না, ব্যাংক্রাফট বা ডিস্ট্রেস সিচুয়েশন, ওই ফার্মে আলটিমেটলি তাদের মানে মানে কি বলবা, তাদের ওই টাকা ডিফল্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, তো এই জন্য ওখান থেকে তারা বেশি রিটার্ন এক্সপেক্ট করে, ঠিক আছে। তো তাদের রিকোয়ার্ড রিটার্ন বেড়ে যায়, যে আমরা হয়তো আমাকে যদি এত পার্সেন্ট ডেট, মানে মার্কেটের সব ডেট হোল্ডাররা যদি তোমার কাছ থেকে বেশি রিটার্ন চায়, তো স্বাভাবিকভাবে তুমি তো কম পার্সেন্টেজ রিটার্ন দিয়ে ডেট ইস্যু করতে পারবে না, তোমার ডেট ফাইন্যান্স করতে গেলেই বেশি রিটার্ন দিয়ে ডেট ফাইন্যান্স করতে হবে, তোমার কস্ট অফ ডেট বেড়ে যাবে, ঠিক আছে। তো আলটিমেটলি এই জিনিসটা কস্ট অফ ডেট বাড়ার ফলে ওটা আলটিমেটলি তোমার ওই ইকুইটি হোল্ডারদের ঘাড়েই আবার পাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো বন্ড হোল্ডার্স প্রোটেক্ট দেমসেলস অ্যাকর্ডিংলি বাই রেজিং দ্য ইন্টারেস্ট রেট দ্যাট দে রিকোয়ার অন দ্য বন্ডস। হ্যাঁ, সেটা দিয়ে আলটিমেটলি তারা নিজেদেরকে প্রোটেক্ট করে ফেলে। হ্যাঁ, তো এটা আবার সেই কাইন্ড অফ তোমার এই স্টক হোল্ডারদের ঘাড়েই পাঠাই দিছে। হ্যাঁ, তো এটা এই জিনিসটা তোমার বলছে। এখন বিষয়টা হলো কি, যে বলতেছে যে এই কস্ট অফ ডেটটা কি রিডিউস করা যায়। হ্যাঁ, তো কস্ট অফ ডেট রিডিউস করা অর্থ কি, তোমাকে এখানে বলছে যে প্রোটেক্টিভ লাইনটা লেখা আছে কোথায়, বিকজ স্টক হোল্ডার হাই ইন্টারেস্ট, আচ্ছা মেইন কথা আমি যদি সহজ ভাষায় বলি, আমি একটা লাইন খুঁজতেছিলাম পাচ্ছি না কোথায় লেখা আছে। মেইন কথা হলো তোমার এই ডেটের যে কস্টটা, আলটিমেটলি কি হচ্ছে যে তোমার ডিস্ট্রেস যে ফার্ম, হ্যাঁ, একটা ডিস্ট্রেস ফার্মের
ক্ষেত্রে তোমার কস্ট অফ ডেট বেড়ে যাচ্ছে। আমি তো বললাম যে আলটিমেটলি তোমার হলো ইকুইটি হোল্ডাররা চাবে সেলফি স্ট্র্যাটেজি নিয়ে বার্ডেনটা ডেট হোল্ডারদের গায়ে পাস আউট করে দেওয়ার। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে ওই ডেট হোল্ডাররা তোমার রিকোয়ার্ড রিটার্ন বাড়ায় দিবে, তারা বেশি রিটার্ন এক্সপেক্ট করবে, কারণ এখানে বেশি রিস্ক বেড়ে গেছে যেহেতু। তো আলটিমেটলি ওটা আবার ইকুইটি হোল্ডারদের ঘাড়ে চলে আসতেছে। হ্যাঁ, যেহেতু কস্ট অফ ফাইন্যান্সিং বেড়ে যাচ্ছে তোমার। তো এই যে কস্ট অফ ডেটটা, বেসিক্যালি তো তোমার কস্ট অফ ডেটটা বাড়তেছে, এটা কি কমানো যাওয়া পসিবল? হ্যাঁ, এটা কেমনে কমানো পসিবল? তো এটা কি এই জিনিসটা নিয়ে এখানে বলতেছে। তো সেটা হতে পারে যে কোভেনেন্টের মাধ্যমে করানো পসিবল। ঠিক আছে, কোভেনেন্ট হলো ডেটের এক ধরনের এগ্রিমেন্ট। হ্যাঁ, এটা হলো এক ধরনের স্টক হোল্ডার এবং বন্ড হোল্ডারদের মধ্যে একটা এগ্রিমেন্ট। এটা কেন? এটা বেসিক্যালি দুই পক্ষের, বিশেষ করে বন্ড হোল্ডারদের হলো স্বার্থ রক্ষার জন্য, বিশেষ করে বন্ড হোল্ডারদের স্বার্থ রক্ষার জন্য হলো তোমার এই একটা চুক্তিপত্র। ঠিক আছে, এটা কাইন্ড অফ ইন্ডেন্চার বলতে পারো, বা ইন্ডেন্চারের মধ্যে এটা থাকে। হ্যাঁ, তো এটা একটা লোন ডকুমেন্ট বলতেছে। তো দুই ধরনের কোভেনেন্ট হয়, একটা হলো বা দুই টাইপের, একটা নেগেটিভ, একটা হলো পজিটিভ। তো পজিটিভ কোভেনেন্ট অর্থ হলো তোমাকে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া, যে তোমার হলো যে মিনিমাম এতটুকু ওয়ার্কিং ক্যাপিটাল রাখতে হবে ফার্মে। হ্যাঁ, ফার্মে পিরিয়ডিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডিসক্লোজার করতে হবে। ঠিক আছে, অর্থাৎ ডেট হোল্ডাররা যখনই কোনো ফার্মে ইনভেস্টমেন্ট করতেছে তখন সে একটা চুক্তিপত্রে চলে যাচ্ছে স্টক হোল্ডারের সাথে, যে তোমার এইসব জিনিস থাকার লাগবে। এটা কেন করতেছে? এর ফলে হলো তার সেফটিটা বাড়তেছে। হ্যাঁ, যে যখন এই জিনিসগুলো সে করে নিতেছে কিছু শর্ত, যে ওয়ার্কিং ক্যাপিটাল মিনিমাম লেভেলে রাখতে হবে, পিরিয়ডিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডিসক্লোজ করতে হবে, এই টাইপের কিছু শর্ত সে যদি ডিসক্লোজ করে রাখে, তখন সে একটু নিশ্চিত হতে পারতেছে যে অর্থাৎ এই ফার্মগুলো সবকিছু সে ঠিকভাবে মেনটেন করতেছে। তখন কি আলটিমেটলি সে ওই ফার্ম থেকে, যখন সে একটু নিশ্চিন্তে থাকবে, তখন আলটিমেটলি ওই ফার্ম থেকে রিকোয়ার্ড রিটার্নটা কম আশা করবে। ঠিক আছে, তখন আলটিমেটলি ফার্মের কস্ট অফ ডেটটা কমে যাবে। কিন্তু যদি সে ফার্মের উপর সন্তুষ্ট না থাকে, তার যদি ভয় থাকে যে এই ফার্ম যে কোনো সময় ডুবে যাইতে পারে, হ্যাঁ, রিস্ক বেশি, তো তখন আলটিমেটলি এই ফার্মে সে সহজে ইনভেস্টমেন্ট করবেই না, বাট করতে চাবে হয়তো যদি এই ফার্ম অনেক বেশি রিটার্ন অফার করে। হ্যাঁ, তো বিষয়টা অনেকটা এরকম হয়ে যাবে। এর কারণে কস্ট অফ ডেট রিডিউস করতে গেলে কোভেনেন্ট একটা মাধ্যম হতে পারে। তো কোভেনেন্টটা হতে পারে যে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া, সেটা হতে পারে পজিটিভ কোভেনেন্ট। নেগেটিভ কোভেনেন্ট হলো এমন কিছু বলে দেওয়া যে এটা করতে পারবে না। হ্যাঁ, যে হয়তো তুমি আহ, এর চেয়ে বেশি পরিমাণ ডিভিডেন্ড দিতে পারবা না। ঠিক আছে, বেশি ডিভিডেন্ড দেওয়ার ফলে আলটিমেটলি কি সাফাত হচ্ছে, ডেট হোল্ডারদের স্বার্থ 2 ক্ষতিগ্রস্ত মিনিট আছে হচ্ছে। আর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি আবার লিঙ্ক দিচ্ছি।
মিটিং এ কারা কারা ছিল? জাহাঙ্গীর আখতার, কেউ ছিল না আমার যতদূর মনে হয়, লাস্টে আমি ছিলাম, বের হয়ে গেছিল সবাই এক এক করে। আচ্ছা সমস্যা নেই, ক্লাস আছে, ওরা বেরোলে বেরোক, আমার দরকার আছে, আমি বুঝাই নিচ্ছি। হ্যাঁ তুমি থাকো, আমি অল্প আর পরে ছেড়ে দিব। ঠিক এটা আছে, কি আমি যে কন্টিনিউ করি, রেকর্ড তাই করে ইউটিউবে ছাড়বা এটা? হবে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস ছিল, ওরা এখন থাকতেই হবে, বিষয়টা ওরকম না। ওকে, একজন থাকলেই হলো। তোমার দেখাই আমি যে জিনিসটা বলতেছিলাম, তো তো এই জিনিসটা আর কি, তো কোভেন্যান্ট থাকার ফলে তার একটা অ্যাসিউরিটি থাকতেছে যে আলটিমেটলি যে তার স্বার্থগুলো রক্ষা করা হচ্ছে ডেট হোল্ডারদের, ঠিক আছে, সে হয়তো কিছু শর্ত দিয়ে দিচ্ছে, তো পিন আলটিমেটলি শেয়ার করো নাই কিন্তু। হ্যাঁ লিঙ্ক শেয়ার করিনি মানে? ও স্ক্রিন, স্ক্রিন আচ্ছা লিঙ্ক শেয়ার করিনি মানে তুমি ঢুকছো কেমনে? তো এটা হলো আমি যেটা বললাম, সেটা হলো তোমার পজিটিভ, মানে নেগেটিভ কোভেনেন্ট বা পজিটিভ কোভেনেন্টের কথাও বলছি। নেগেটিভ হতে পারে, ধরো সে বললো যে লিমিটেশন দিয়ে দিল যে এই পরিমাণ ডিভিডেন্ড দিতে পারবা, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এর চেয়ে বেশি পরিমাণ ডিভিডেন্ড দিতে পারবা না, তো কাইন্ড অফ এরকম। হ্যাঁ, the firm may not merge with another firm, সে মার্জ করতো, ফার্ম মে নট সেল অর লিজ ইটস মেজর অ্যাসেট, তো এই টাইপের কিছু শর্ত দিতে পারে যেটা বেসিক্যালি ডেট হোল্ডারদের স্বার্থ রক্ষা করার জন্য। ঠিক আছে, এখন মনে করো ফার্ম যদি তার অনেক টাইপের অ্যাসেট, মেজর অ্যাসেট যদি সেল করে দেয়, তখন আলটিমেটলি দেখা যাবে ওগুলা দ্রুত ক্যাশে কনভার্ট হয়ে যাবে, এবং আস্তে আস্তে ওই ক্যাশও যদি চলে যাবে, তো এক সময় দেখা যাচ্ছে ফার্মের অ্যাসেট কমে যাচ্ছে, তখন ওই ব্যাংক্রাপসির পথে চলে যেতে পারে ফার্ম, যখন বেশি টাকার প্রয়োজন হবে। তো স্বাভাবিকভাবে কিছু শর্ত দিয়ে রাখতে পারে তোমার ডেট হোল্ডাররা আলটিমেটলি কোভেনেন্টের মাধ্যমে, যার মাধ্যমে সে কোম্পানিতে আরো মানে আরো সেফ ফিল করবে ওর সাথে ইনভেস্টমেন্ট করতে স্বাভাবিকভাবে, তখন সে রিটার্নটা কম এক্সপেক্ট করবে, তো সেটার মাধ্যমে আলটিমেটলি কস্ট অফ ডেটকে রিডিউস করা যেতে পারে, এটা কি প্রোটেক্টিভ কোভেনেন্টের মাধ্যমে। ঠিক আছে, তো এইটার কথা এখানে বলা আছে। তো আলটিমেটলি কি ধরনের অপশন আছে স্টক হোল্ডারদের কাছে? হ্যাঁ, তো একটা হতে পারে কি, যে তারা কি করতে পারে, নো ডেট ইস্যু করতে পারে। হ্যাঁ, যে আলটিমেটলি সে স্টক হোল্ডাররা কি করলো, কোনো ডেট ইস্যু করলো না, বাট এখানে এটা এটা হলো মানে ব্যাংক্রাপসির কস্টটা রিডিউস করার জন্য কি কি অপশন আছে, ঠিক আছে, ইয়ের তোমার শেয়ার হোল্ডারদের কাছে। ব্যাংক্রাপসি কস্টটা কি, তোমার বেসিক্যালি তো তোমার বললাম যে ব্যাংক্রাপসি সিচুয়েশন তোমার কি হয়ে যাচ্ছে, যে ডেট হোল্ডাররা বেশি পরিমাণে রিটার্ন এক্সপেক্ট করতেছে, লয়ারদের একটা কস্ট যাচ্ছে, তো এই দুটাই মেইনলি কস্ট তোমার আর কি। তো তো তোমার ব্যাংক্রাপসির কস্টের ক্ষেত্রে এখন ডেট হোল্ডার যে বেশি রিটার্ন চাচ্ছে, এটাকে তুমি কেমনে মোকাবেলা করতে পারো? ঠিক আছে, মানে তিনটা অপশন আছে তোমার হাতে বেসিক্যালি, কেমনে করতে পারো তো বলা হয়েছে অলরেডি, প্রোটেক্টিভ কোভেনেন্ট। তো একটা হতে পারে যে তুমি কোনো ডেটই ইস্যু করলা না, ঠিক আছে, তো যদি কোনো ডেট না থাকে তোমার, হ্যাঁ ঠিক আছে, তো কোনো ডেট না থাকলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে তোমার ওই টাইপের ঝামেলা হচ্ছে না। কিন্তু এখানে আবার ঝামেলা হলো কি, যে ডেট না থাকা অর্থ হলো তুমি ডেটের যে ট্যাক্স অ্যাডভান্টেজটা পাইতা ডেট থাকলে, ওইটা পাচ্ছ না। ঠিক আছে, তো এটা আবার, এটা ওই পার্সপেক্টিভে আবার বেশি কস্টলি হয়ে যাচ্ছে তোমার জন্য। হ্যাঁ, সবকিছু ইকুইটি দিয়ে ফাইন্যান্স করা লাগতেছে, ইকুইটি কিন্তু তোমার কস্ট, মানে ইকুইটির কস্ট অফ ইকুইটি ফাইন্যান্সিং হলো কস্ট অফ ডেট ফাইন্যান্সিং হচ্ছে বেশি। হ্যাঁ, তো ইস্যু ডেট উইথ নো রেস্ট্রিকটিভ অ্যান্ড প্রোটেক্টিভ কোভেনেন্টস, ইন দিস কেস বন্ড। এখন আরেকটা অপশন কি হতে পারে স্টক হোল্ডারদের ক্ষেত্রে, মানে কিভাবে কিভাবে করতে পারে, এখানে বেসিক্যালি কি অপশন হতে পারে এটা বলছে আর কি, সবগুলো যে ঠিক অপশন ওরকম না। এটা বলছে যে বন্ড হোল্ডাররা কি করতে পারে, ওকে সে ডেট ইস্যু করবে, তো আলটিমেটলি আর স্বাভাবিকভাবে যেহেতু ডিস্ট্রেস ফার্ম রিস্ক বেশি, তো আলটিমেটলি তখন তোমার বন্ড হোল্ডাররা বেশি ইন্টারেস্ট রেট তোমার ডিমান্ড করবে, তো আলটিমেটলি তাকে বেশি পরিমাণ ইন্টারেস্ট রেট দেওয়া হবে, সেটার কোনো প্রোটেক্টিভ কোভেনেন্ট থাকবে না, বেসিক্যালি তাকে হাই ইন্টারেস্ট রেট পেমেন্ট করে কম্পেনসেট করে দেওয়া হচ্ছে। আরেকটা হতে পারে যে প্রোটেক্টিভ কোভেনেন্ট থাকতেছে, ঠিক আছে, লোন কন্ট্রাক্টে, তো এর ফলে তাকে হাই ইন্টারেস্ট পেমেন্ট করা লাগতেছে না। হ্যাঁ, তো এটা হলো তোমার, দেন হলো তোমার কাছে বলা আছে কনসলিডেশন অফ ডেট, এটার ক্ষেত্রে কি বলা আছে, বাইং ডেট এট ডিসকাউন্ট। এটা তো মনে হয় স্যার পড়ায়ও নাই, আমার যতদূর মনে পড়ে। কনসলিডেশন অফ ডেট এটা বুঝে নেই মনে হয়। না ওই দুই এক লাইন বলছে কি জানি,
এটা স্যারেরই নোট, মানে নোট বলতে ক্লাসে যেগুলো লিখছিলাম, এটা সেকেন্ড ক্লাসে, এটা ফার্স্ট ক্লাসের না, ফার্স্ট ক্লাসেরটা লেখা আছে আরেক খাতায়। এই যে এখানে ডেট কনসলিডেশনের মধ্যে জাস্ট দাগ দিয়ে লিখছি বাইং ডেট এট ডিসকাউন্ট। হ্যাঁ, তো এটা আমি পড়ছি এট মোস্ট লেন্ডার শুড কনসিডার দ্য কনসলিডেশন মানে না মার্জ করা? হ্যাঁ হ্যাঁ, মার্জি তো বোঝাচ্ছে এখানে, মার্জারি এখানে অন্য অর্থ বুঝাইনি। এখানে যেমন এটা যদি পড়ো আমি, ওয়ান রিজন ব্যাংক্রাপসি কস্ট আর সো হাই ইজ দ্যাট ডিফারেন্ট ক্রেডিটর্স অ্যান্ড দেয়ার লয়ার্স কন্টেইন উইথ ইচ আদার। ঠিক আছে, ব্যাংক্রাপসি কস্ট কেন বেশি? হ্যাঁ, তোমার হলো কি, এক তো ডেট হোল্ডাররা আর দের যে ইন্টারেস্ট পেমেন্টটা তোমার হাই হয়ে যাচ্ছে, প্লাস হলো তোমার ওই লয়ার, তারা যাদের তুমি ইন্টারেস্ট পেমেন্ট করতে পারতেছো না, তখন দেখা যাচ্ছে হলো তাদের লয়াররা কি বলতাম, মানে তখন লয়াররা তোমার এগেইনস্টে সু, মানে সে সু করবে হয়তো তোমার, তো আলটিমেটলি লয়ার হায়ারিং এর বিষয় আছে। তো মানে তোমার আলটিমেটলি মামলা করলে তো তোমার নিজেকে ডিফেন্ড করতে গেলে তো লয়ার লাগবে, তো এসবের কারণে তোমার কস্টটা বেড়ে যায়। ঠিক আছে, এটার কারণে তোমার ব্যাংক্রাপসি কস্টটা এত হাই। হ্যাঁ, তো এটা বলছে যে দিস প্রবলেম ক্যান বি অ্যালিভিয়েটেড বাই প্রপার কোঅর্ডিনেশন বিটুইন বন্ড হোল্ডার অ্যান্ড স্টক হোল্ডার। এবং স্টক হোল্ডার এবং বন্ড হোল্ডারের মধ্যে যদি একটা প্রপার কোঅর্ডিনেশন থাকে, তাহলে এই প্রবলেমটাকে মানে কি বলবো, প্রবলেম কি মিনিমাইজ করা পসিবল। ঠিক আছে, আহ, এখানে বলছে যে পারহ্যাপস ওয়ান অর অ্যাট মোস্ট এ ফিউ লেন্ডার্স ক্যান শোল্ডার দ্য এন্টায়ার ডেপ্ট। এখন স্কিপ করো, এটা পরে বুঝলে নোটে লিখে দিও, আর এটা বুঝে নেই অতটা ডিটেলসে বাদ দাও। না, এখানে এখানে হলো আমি এটা পড়ছিলাম ভুলে গেছি। ঠিক, এখানে হলো বন্ড হোল্ডাররা, এই যে এই টাইপের কথা বলা আছে যে বন্ড হোল্ডাররা স্টক পারচেস করতে পারবে। ঠিক আছে, তো আলটিমেটলি দেখা যাচ্ছে ওই মানে বন্ড হোল্ডারদেরও আলটিমেটলি স্টক হোল্ডারদের কথা ভাবতে হইতেছে, এই টাইপের কথাবার্তা লেখা আছে এখানে। তো দুটা কাইন্ড অফ কনসোলিডেট করে দেওয়ার মতো আর কি এই জিনিসটা এখানে বলছে তোমার। দেন হলো তোমার এইটা মার্কেট সিগন্যালিং থিওরির কথা বলা আছে, সিগন্যালিং থিওরিটা ইম্পর্টেন্ট আছে। এক মিনিট। আচ্ছা, তাহলে এই জিনিসটা দেখো এখানে হলো এটা। আচ্ছা, তোমার ভ্যালু অফ ফার্ম, ঠিক আছে, তো ভ্যালু অফ ফার্মটা হলো লেবার ফার্মের ভ্যালু বাড়তেছে ডেটা নেওয়ার সাথে সাথে তোমার লেবার ফার্মের ভ্যালু। আচ্ছা, এটা তো নর্মাল লাইন, ঠিক আছে, এই যে লাইন, ঠিক আছে, এটা তো আগের চ্যাপ্টারও দেখছি 16-এ, যে এটা হলো তোমার এই পাশে ডেট, এই পাশে হলো ভ্যালু অফ ফার্ম। ঠিক আছে, তো তোমার ডেট যত বাড়তেছে তোমার লেবার ফার্মের ভ্যালু বাড়তেছে। আমরা তো প্রপোজিশন মডিগ্লানি মিলারের যে মডেল সেটা অনুযায়ী এটাই জানি যে মডিগ্লানি মিলার আমাদের কি বলছে যে একটা ফার্ম, ঠিক আছে, তো সেই ফার্মে ডেট যত নিবা তোমার, অর্থাৎ লেভারেজ যত বাড়তে থাকবে ওই ফার্মের ভ্যালু তত বাড়তে থাকবে। এটা আমরা কেন বুঝছি? এই ফর্মুলার মাধ্যমে, ভ্যালু অফ লেবার ফার্ম সমান আনলেভার ফার্মের ভ্যালু প্লাস ট্যাক্স শিল্ড। ট্যাক্স শিল্ড আমরা কেন বের করি? টিসি ট্যাক্স রেট ইনটু অ্যামাউন্ট অফ ডেট। অর্থাৎ কি, আমি যদি ডেটের অ্যামাউন্ট বাড়াই দেই তাহলে আমার ট্যাক্স শিল্ডের ভ্যালু বেড়ে যাবে, তখন আলটিমেটলি লেবার ফার্মের ভ্যালু বেড়ে যাবে। অর্থাৎ যত বেশি ডেট নিচ্ছি তত বেশি আমার লেবার ফার্মের ভ্যালু বাড়তেছে। এটা আমরা জানি মডিগ্লানি মিলারের মডেল অনুযায়ী। অর্থাৎ কি, একটা ফার্ম যদি তার ভ্যালু বাড়াইতে চায় তাহলে তার যত বেশি সম্ভব ডেট নিতে হবে। এটা হলো তোমার, যদি নর্মালি তুমি চিন্তা করো প্রপোজিশন অনুযায়ী ওরকম মনে হচ্ছে। ঠিক আছে, যে অল ফার্মস কি শুড চুজ ম্যাক্সিমাম ডেট। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ডের সিচুয়েশনটা এরকম না। হ্যাঁ, এর কারণ হলো ওই যে ব্যাংক্রাপসির বিষয়টা, ব্যাংক্রাপসি আর রিলেটেড কস্টের বিষয়টা। এর কথাটা হলো, মানে বিষয়টা হলো এরকম যে তোমার ডেট বাড়তে থাকলে ফার্মের ভ্যালু বাড়ে, কিন্তু এটা যদি বেশি হয়ে যায় ডেটটা, তাহলে সমস্যা আছে। হ্যাঁ, কারণ ডেট কিন্তু এক ধরনের অব্লিগেশন। হ্যাঁ, তো ডেট যত বাড়াবা এটা তোমার রিস্কও অ্যাড করতেছে। হ্যাঁ, তো ফার্মে তো আলটিমেটলি ওই ডিস্ট্রেস কস্টটা তোমার বেড়ে যাবে তোমার ডেট যদি বেশি নিয়ে তাহলে। ঠিক আছে, আবার ডেট কম নিলে কি হচ্ছে, ডেট কম নিলে তুমি আবার ট্যাক্স, হ্যাঁ ডেট বেশি, হ্যাঁ ডেট বেশি নিলে ওই ট্যাক্স অ্যাডভান্টেজটা বেশি নিতে পারতেছো। তো আলটিমেটলি এখানে ওই দুটার একটা কম্বিনেশন দেখানো হয়েছে যে ট্যাক্স এফেক্ট এবং ডিস্ট্রেস কস্টের কথা বলা আছে। তো এখানে তোমাকে জিনিসটা বলা আছে যে তোমার একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা পর্যন্ত, ঠিক আছে, এই পয়েন্টটা এখানে দেখাইছে, মানে যে একটা পয়েন্ট থাকবে, তো এই পয়েন্টটা পর্যন্ত আমরা কি ট্রেন্ড দেখতে পাচ্ছি যে ডেট যত বাড়াচ্ছে ফার্মের ভ্যালু তত বাড়তেছে। ঠিক আছে, কিন্তু এই পয়েন্টের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডেট বাড়তেছে কিন্তু ফার্মের ভ্যালু কমতেছে। হ্যাঁ, তো এটার ব্যাখ্যা এখানে লেখা আছে, আমি দাগাইছিলাম একটু যদি বলি। দাঁড়াও একটু, হিয়ার দ্য প্রেজেন্ট ডিস্টেন্স ইজ মিনিমাল বিকজ দ্য প্রবাবিলিটি অফ ডিস্টেন্স।
The curve rises as the firm moves from all equity to a small amount of debt. আচ্ছা আমি এখান থেকেই পড়ি আগে, এই জিনিসটা এখানে লেখা আছে হলো তোমার The curve rises as the firm moves from all equity to a small amount of debt. ঠিক আছে, যখন এই পয়েন্টে ছিল তখন তো আলটিমেটলি ইকুইটি নাই, মানে ডেট নাই, অল ইকুইটি। তো এটা যত বাড়তেছে অর্থাৎ তত লেভারেজ নিতেছে, তো আলটিমেটলি দেখা যাচ্ছে দ্য কার্ভ রাইজেস দ্য ফার্ম মুভস ফ্রম অল ইকুইটি টু এ স্মল অ্যামাউন্ট অফ ডেট। তো এই পরিমাণ ডেটকে বি ডেট, এটাকে বলা হচ্ছে তোমার অপটিমাল ডেট, যে এই পরিমাণ ডেট নিলে তোমার ফার্মের ভ্যালু সবচেয়ে ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, হ্যাঁ, এর চেয়ে বেশি ভ্যালু নিলে হচ্ছেটা কি, যে হিয়ার দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ডিস্ট্রেস কস্ট ইজ মিনিমাল বিকজ দ্য প্রবাবিলিটি অফ ডিস্ট্রেস ইজ সো স্মল। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত তোমার আলটিমেটলি এই বি প্রাইম মানে বা বি স্টার এর মধ্যে আসো তুমি ডেটের অ্যামাউন্টটা, তখন আলটিমেটলি তোমার ডিস্ট্রেস হওয়ার প্রবাবিলিটি অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসের মধ্যে পড়ার প্রবাবিলিটি, ডিস্ট্রেসের প্রবাবিলিটি অর্থাৎ কি তুমি ইন্টারেস্ট পেমেন্ট করতে পারতেছো না, এটার প্রবাবিলিটিটা কম যখন পর্যন্ত তুমি এখানে আসো একটা পয়েন্টে, যে কোনো একটা পয়েন্ট ধরো যে, তো এই পয়েন্টের পর যেখানে দেখা যাচ্ছে যে তুমি আর যদি বেশি ডেট নাও তখন কিন্তু তোমার ওই দেখা যাচ্ছে যে ওই ডিস্ট্রেসের প্রবাবিলিটিটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে তোমার ওই ওই আলটিমেটলি এটা এতটাই বেড়ে যাচ্ছে ডিস্ট্রেসের প্রবাবিলিটিটা, সেটা তোমার যে ট্যাক্স যে অ্যাডভান্টেজটা ছিল, হ্যাঁ, এই যে তোমার ডেট বাড়ার ফলে কি হচ্ছে, তোমার দুইটা জিনিস করতেছে, ডেট যত বাড়াইতেছো একই সাথে দুটো জিনিস করতেছে, ডেট যত বাড়াইতেছো তত তোমার ট্যাক্স অ্যাডভান্টেজ বাড়তেছে এবং তত তোমার ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসের প্রবাবিলিটি বাড়তেছে। ঠিক আছে, এখন এই পয়েন্ট পর্যন্ত যেটা হচ্ছিল যে তোমার ট্যাক্স অ্যাডভান্টেজটা বেশি বাড়তেছিল, ডিস্ট্রেসের প্রবাবিলিটিটা কম বাড়তেছিল, কিন্তু এই পয়েন্টের পর থেকে যেটা হবে যে তোমার ট্যাক্স অ্যাডভান্টেজটা ট্যাক্স অ্যাডভান্টেজের তুলনায় ডিস্ট্রেসের প্রবাবিলিটিটা আরো বেশি হারে বাড়বে। হ্যাঁ, এই যে এখানে বলা আছে এট অ্যান ইনক্রিজিং রেট। হ্যাঁ, তো আলটিমেটলি যেটা হবে তোমার যে ওই ডিস্ট্রেসের মানে কারণ ডেট অনেক বেশি নিয়ে ফেলছে, এর কারণে ডিস্ট্রেসের প্রবাবিলিটি একটু বেশি হারে বাড়তেছে। তো মানে এটা এর চেয়ে বেশি ডেট নেওয়া আর কি সুবিধাজনক না তোমার জন্য। ঠিক আছে, তাহলে বি প্রাইমটা হলো অপটিমাল অ্যামাউন্ট অফ ডেট, মানে ওই তোমার প্রপোজিশন মানে মতো জেনারেল কনসেপ্ট ভাবলে হবে না যে শুধু ডেট বাড়তে থাকলেই ফার্মের ভ্যালু বাড়বে। হ্যাঁ, তো এখানে দেখাইছে আর ডাব্লিউসিসি বিষয়টা তোমার, এই যে আর ডাব্লিউসিসি আমরা যেটা দেখছিলাম যে আগের চ্যাপ্টার 16 যে আর ডাব্লিউসিসি আস্তে আস্তে করে কমতেছিল যত ডেট বাড়াইতেছিল। হ্যাঁ, লাস্টে যে চিত্রটা ছিল, কিন্তু এর কারণ হলো তোমার ওই ট্যাক্স অ্যাডভান্টেজের কারণে, কিন্তু এখানে হইলে ওই যে যা এতক্ষণ দেখছো এটা দেখছো যেটা ওইটা ডাব্লিউসিসির প্রেজেন্টেশনটা, যে তোমার কস্ট অফ ফাইন্যান্সিং কমতেছে, কারণ হলো প্রত্যেক কস্ট অফ ডেট যেহেতু কমতেছে। হ্যাঁ, তো এটা কমতে কমতে কস্ট অফ ফাইন্যান্স কমতেছে, বাট এই পয়েন্টটা যেটা বি প্রাইম এর পরের পয়েন্ট থেকে তোমার কস্ট অফ ডেট বেড়ে যাচ্ছে, ওই যে ডিস্ট্রেসের প্রবাবিলিটি বেড়ে গেছে যে বেশি। এখন হলো তোমার কি, আমরা একটা ফার্মের যে ভ্যালু, ঠিক আছে, আচ্ছা একটা জিনিস এখানে কিছু মিস করছি কিনা আগের পয়েন্টে, ব্যাংক্রাপসি কস্ট ইনক্রিজ ফাস্টার দ্যান দ্য ট্যাক্স শিল্ড। হ্যাঁ, আমি যেগুলো বলছি এগুলো অলরেডি মানে যেগুলো লেখা আছে অলরেডি বলে ফেলছি। ব্যাংক্রাপসি কস্ট ইনক্রিজ ফাস্টার দ্যান দ্য ট্যাক্স শিল্ড বিয়ন্ড দিস পয়েন্ট, এই পয়েন্টের পর থেকে তোমার ব্যাংক্রাপসি কস্টটা বেশি হারে বাড়তেছে। দিস অ্যামাউন্ট অফ ডেট বিকামস দ্য ফার্মস টার্গেট লেফট অফ ডেট, বা এটাকে অপটিমাল অ্যামাউন্ট অফ ডেট বলতেছে। ঠিক আছে, তো এটা আবার কোনো ফর্মুলা নাই যেটা দিয়ে তুমি বের করবা যে অপটিমাল অ্যামাউন্ট অফ ডেট কত, বাট কিছু মেথড আছে যদি করা যায়, এটাকে বলছে কিছু রুল অফ থাম্ব আছে, ওটা নিয়ে পরে আলোচনা করবে, এটা যেটা বলছে তোমার। হ্যাঁ, আচ্ছা যাই হোক, দেন হলো তোমার পাইয়ের বিষয়টা, এটা হলো একটা ফার্মের ভ্যালু, আমরা আগে কি দেখছি চ্যাপ্টার 16 যে শেয়ার হোল্ডারের ভ্যালু, এদের যোগ করলে ফার্মের ভ্যালু পেয়ে যাচ্ছি। কিন্তু এরপরে আরেকটা জিনিস অ্যাড করছিলাম কিনা চ্যাপ্টার 16 পরে আনা হয়েছে কিনা জানি না, আরেকটা হলো গভর্নমেন্ট যে টাকাটা পাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ট্যাক্স আকারে গভর্নমেন্টের কাছে টাকা চলে যাচ্ছে। এবং এখন হলো কি একটা ডিস্ট্রেস ফার্মে আরো একটা জিনিস আসতেছে, সেটা হলো এল, যেটা হলো লয়ারদের যে ফি দেওয়া লাগতেছে বা লিগাল কস্ট যাচ্ছে তোমার যে রিলেটেড, এই সব মিলায় তোমার ফার্মের যে টোটাল ভ্যালুটা আসতেছে। হ্যাঁ, ঠিক আছে, এই হলো এই তোমার ব্যাংক্রাপসি ক্লেম যেটা, ওটাতে হলো তোমার ওই লয়ারদের ফি বা এই টাইপের জিনিসগুলা, এগুলো হলো বন্ড হোল্ডার, শেয়ার হোল্ডার আর ট্যাক্স ক্লেম। তো এখানে হলো কি তোমার এই শেয়ার হোল্ডার এবং বন্ড হোল্ডার যেটা, ঠিক আছে, এই দুটাকে বলা হচ্ছে তোমার মার্কেটেবল ক্লেম, আর যেটা ব্যাংক্রাপসি ক্লেম বা ট্যাক্সের কথা সেটাকে বলা হচ্ছে নন মার্কেটেবল ক্লেম। ঠিক আছে, এখানে যে জিনিসটা বলছে যে তোমার স্টক বা বন্ডের ক্ষেত্রে যখন ইস্যু করা হয়, এটা আলটিমেটলি টাকা দিয়ে তোমার স্টক হোল্ডাররা জিনিসটা নিচ্ছে অথবা বন্ড হোল্ডাররা জিনিসটা নিচ্ছে এবং পরে এটার বিনিময়ে ডিভিডেন্ড পাচ্ছে বা ইন্টারেস্ট পেমেন্ট পাচ্ছে।
কিন্তু দেখা যাচ্ছে যে ট্যাক্সের ক্ষেত্রে কি গভর্নমেন্ট তোমাকে টাকা দিচ্ছে, এই জিনিসটা গভর্নমেন্ট ডাইরেক্ট তোমার থেকে ট্যাক্স নিচ্ছে। হ্যাঁ, আবার লয়ারের ক্ষেত্রে অনেকটা বিষয়টা ওরকম, লয়ার কিছু দিচ্ছে না সেটা না, সার্ভিস দিচ্ছে, বাট টাকা তো ওভাবে দিচ্ছে না। ঠিক আছে, মানে জিনিসটা এখানে এটাই লেখা আছে আর কি, কিছু দিচ্ছে না ওই কথা না, মানে আমি যা বলছি এগুলা লেখা আছে। হ্যাঁ, তো এটা হলো এটা তো বলছি। দেন হলো সিগন্যালিং থিওরি এর বিষয়টা, ঠিক আছে, এটা অনেক এক্সপ্লেইন করছে এখানে, বাট সহজ ভাষায় শর্টে যদি দুই এক লাইনে বলি, এটা হলো বেসিক্যালি তোমার ডেটের পরিমাণটা। ঠিক আছে, হাউ মাচ ডেট ইজ এবল টু পারসু, ঠিক আমি ব্যাখ্যা লিখছি, আচ্ছা দাগানো আছে ওখান থেকে ইম্পর্টেন্ট দুটো লাইন পড়লে বুঝে যাবে বইয়ে। দাঁড়াও এক মিনিট। In other words, rational firm raise debt levels when profits are expected to increase. Investor be data. আচ্ছা, একটা ফার্ম আর দুটো ফার্মের কথা বলা আছে, মানে উদাহরণ হিসেবে তোমার কোনো ফার্ম ধরো তোমার ইয়ে মানে একটা ছোট ফার্ম, ঠিক আছে, যেটা হলো তোমার ডেটের পার্সেন্টেজ অনেক বেশি, ঠিক আছে, হ্যাঁ, এরকম কিছু মনে হয়। সাগর, দেখি একটু পজ বলো। করো তো, রেকর্ডিংটা পজ করো একটু, আমি তোমার হোয়াটসঅ্যাপে বলতেছি। আচ্ছা, এটা আমি এই সফটওয়্যারে পজ করার অপশন নাই, করলে স্টপ হয়ে যাবে, দ্রুত বলো, করলে স্টপ হয়ে যাবে, আরেকটা স্টার্ট করতে হবে, তখন পজের অপশন নেই তাতে, কারেন্ট যে সফটওয়্যার ইউজ করতেছি। বলো দ্রুত, আমি আর বেশিক্ষণ এমন পড়াবো না, প্রায় শেষের দিকে চলে আসছি। আচ্ছা, আমি এক কাজ করি, আমি বলে যাই, বলে তোমাকে এটা আপলোড দিয়ে দিব, বলে আমি ক্লাস মানে আমি পড়াই নিই, পড়ায় এটা তোমার কোথায় যাওয়ার লাগবে তুমি চলে যাও, এটা তো রেকর্ড হচ্ছে, ঠিক আছে, তো এটাই আর কি, রেকর্ড হচ্ছে, আমি এটা তো আপলোড দিয়ে দেওয়া হবে। ওকে, তো আমি বলতেছি জিনিসটা জানতে চাইছিলাম, কিসের কথা বলতেছিলাম, ওকে, সিগন্যালিং থিওরির কথা বলতেছিলাম। তো সিগন্যালিং ক্ষেত্রে কি, হোয়াট ইজ রিলেশনশিপ বিটুইন এ কোম্পানিজ প্রফিটেবিলিটি এন্ড ডেট লেভেল, এখানে দেখো, আচ্ছা এই দেখো দুটো কথা বলেছে, ফার্ম উইথ লো অ্যান্টিসিপেটেড প্রফিট, ঠিক আছে, একটা ফার্ম যেই ফার্মের অ্যান্টিসিপেটেড প্রফিট মানে কি বলবো, যে এক্সপেক্টেড প্রফিট সেটা লো, কম, তাহলে সে কি করতে চাবে, সে কম ডেট নিতে চাবে। হ্যাঁ, কারণ কি, একটা ফার্ম যার আয় কম মানে প্রফিট কম, হ্যাঁ, তো সে তার যদি ডেট, সহজ ভাষায় যদি বলি ইবিআইটি, আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, সেটা যার যেই ফার্মের কম, হ্যাঁ, তো সেই ফার্ম যদি বেশি ডেট ইস্যু করে থাকে, মানে একটা লার্জ পার্সেন্টেজে ডেট নিয়ে রাখে, তাহলে দেখা যাবে যে তার সামান্য ইন্টারেস্ট ডিডাকশনই যথেষ্ট হবে কি ওটাকে অফসেট করে দেওয়ার জন্য, যে পরিমাণ ইনকাম সে পাইছে সেটাকে অফসেট করে দেওয়ার জন্য সামান্য ইন্টারেস্ট ডিডাকশনই যথেষ্ট হবে, ওই প্রি ট্যাক্স প্রফিটটাকে মানে ইবিআইটি কে তোমার অফসেট করে দেওয়ার জন্য। তাহলে আলটিমেটলি ওই যে তোমার ডিস্ট্রেস হওয়ার বা ডিফল্ট করার চান্সটা বেড়ে যাচ্ছে। কিন্তু আরেকটা বিষয়, আরেকটা ফার্মের কথা চিন্তা করো, যেই ফার্মের হলো মানে অ্যান্টিসিপেটেড প্রফিটটা বেশি অনেক, ঠিক আছে, অর্থাৎ লার্জ কোনো একটা ফার্ম, হ্যাঁ, তো সে কি চিন্তা করবে, হ্যাঁ, এই যে বিং মোর ফাইন্যান্সিয়াল, এ মোর সাকসেসফুল ফার্ম উড প্রবাবলি টেক অন মোর ডেপ্ট, ঠিক আছে, আরেকটা ফার্ম যেটার হয়তো আরো বেশি সাকসেসফুল, মানে তার প্রফিট বেশি, তো সে কি করবে, আরো বেশি ডেট নিবে, তো আরো বেশি ডেট ইস্যু করবে। তো এর ফলে আলটিমেটলি আচ্ছা একটা জিনিস করি, এটা অফ করে দিতে লাগবে না, আচ্ছা তো হাসানি আছে, ওকে, জিনিসটা বলতেছিলাম, সে বেশি ডেট নিবে, কারণ কি আলটিমেটলি মানে ওর তুলনায় যেই ফার্মটার প্রফিটের প্রবাবিলিটি কম, ঠিক আছে, কম প্রফিট পাওয়ার চান্স বেশি, ঠিক আছে, তো এক্সপেক্টেড প্রফিট যে ফার্মের বেশি, সে বেশি ডেট নিবে, কারণ ultimately the farm could use the extra interest to reduce the taxes from his greater earnings, ঠিক আছে, এখন বিষয়টা কি হচ্ছে যে সে বেশি ডেট নেওয়ার ফলে ট্যাক্স অ্যাডভান্টেজটা এনজয় করতে পারতেছে, হ্যাঁ, তো এই জিনিসটার কারণে আলটিমেটলি সে বেশি ডেট নিতে চাবে, কিন্তু সে কিন্তু ওই রিস্কটা নিতে যাবে না একটা ফার্ম যেটা লো অ্যান্টিসিপেটেড প্রফিট আছে, কারণ তার
ওর বেশি ডেট নিতে গেলে ঝামেলা আছে, সে দেখা যাবে ডিফল্ট করে বসছে, ঠিক আছে, ওই টাকাটাই যদি পরিশোধ করতে না পারে। তো এই কথাটা এখানে শুরুতে বলা আছে। তো এখানে দেন যে বলছে কথাটা, দাঁড়াও, however imagine that the firm's manager desire to increase the current stock price but because he knows the manager wants to sell the stock soon. আচ্ছা যাই হোক, এখানে এই কথাই লেখা আছে, আমি পড়ে দেখছি আবার। এখানে দেখো, আমি ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো, লাইনগুলো দেখি, আমার বইয়ে দাগানো আছে, আমি বেসিক্যালি হার্ড কপিতে পড়ছি, তো ওখান থেকে আমি তাকাচ্ছি আমার দাগানো লাইনগুলো। আমি পড়ছি সবই, বাট মানে সবকিছু তো ইনস্ট্যান্ট মনে থাকে না, বারবার বললে তখন মনে থাকে, এর কারণে আবার একটু জিনিস কয়েকটা দেখে নিলাম। এখানে হলো অ্যাট সাম পয়েন্ট কোথায় লেখা আছে, ধরো অ্যাট দ্য ইমপ্লাইজ দ্যাট, এই যে অ্যাট সাম পয়েন্ট, হ্যাঁ। আচ্ছা এইটা হলো তোমার, না এটা না, নাও থেকে, এই যে নাও, ঠিক আছে। এই যে আলটিমেটলি এখানে কি লিখছে কনক্লুশন, এখানে এগুলো নিজে পড়ে উপরগুলো বুঝতে পারবে তেমন কিছু না। ভ্যালুয়েবল ফার্মস ইস্যু মোর ডেট দেন লেস ভ্যালুয়েবল ওয়ান। হ্যাঁ, আমি যে কথাটা বলছি যে তোমার আলটিমেটলি কি, যে ফার্মে বেশি ভ্যালুয়েবল সে আলটিমেটলি ডেট বেশি ইস্যু করতেছে। হ্যাঁ, তো আলটিমেটলি যে তোমার যে হাই ভ্যালুয়েবল ফার্ম তারা বেশি ডেট ইস্যু করতে চাচ্ছে। তো দ্যাট ইজ ওয়াইল অল দ্য ফার্ম ইনক্রিজ ডেট লেভেল সামওয়াট টু ফুল ইনভেস্টর দ্য কস্ট অফ এক্সট্রা ডেট প্রিভেন্ট দ্য লেস ভ্যালুয়েবল ফ্রম। আচ্ছা ঠিক আছে, এখানে হলো তোমার যে জিনিসটা বলা আছে, দিস ইমপ্লাইজ দ্য ফার্ম ক্যান বাই টেকিং অন সাম অ্যাডিশনাল লেভারেজ। আচ্ছা, এটা হলো কি, আমি বলি ডেট এই জিনিসটা হলো কি, দাঁড়া, আমি এটা হলো তোমার এখানে লেখা আছে, এই জিনিসটা দেখানো হয়নি, এই যে ইনভেস্টর্স ভিউ ডেট অ্যাজ এ সিগন্যাল অফ ফার্ম ভ্যালু। হ্যাঁ, অর্থাৎ কি, ইনভেস্টররা অর্থাৎ একটা ফার্মে যদি ডেট ইনক্রিজ পায়, মেইন কথা আমি বুঝাই এই জিনিসটার সাথে কেমন রিলেটেড। এখানে আমি কি বলছি, যে যদি একটা ফার্ম যেটার এক্সপেক্টেড প্রফিট কম, স্বাভাবিকভাবে সে বেশি ডেট নিতে পারবে না, ওর ওই ক্যাপাসিটিটা নাই, সে বেশি ডেট নিলে আলটিমেটলি তার একটা যে ডিফল্টের চান্সটা আরো বেড়ে যাবে, ব্যাংক্রাপসির চান্স আরো বেড়ে যাবে। কিন্তু একটা ফার্ম যেটা আরো বেশি সাকসেসফুল, যেটার প্রফিট আরো বেশি, এক্সপেক্টেড প্রফিট আরো বেশি, সে আরো বেশি অ্যামাউন্টের ডেট নিতে পারবে। তাহলে আলটিমেটলি আমি কি বুঝতে পারতেছি, যে ফার্মের ডেট বেশি, ওই ফার্মের ডেট হ্যান্ডলিং ক্যাপাসিটিটাও বেশি, বা ডেট অ্যাবজর্বিং ক্যাপাসিটিটাও বেশি। অর্থাৎ ডেট বেশি নেওয়াটাও কাইন্ড অফ এ পজিটিভ সিগন্যাল, ঠিক আছে, যে ওই ফার্মটা ডেট বেশি নিচ্ছে, অর্থাৎ তার ওই অ্যাবিলিটি আছে যে সে ওই ডেট পেমেন্ট করতে পারবে, ঠিক আছে। এর কারণে ডেট নেওয়াটা, এটাকেও ইনভেস্টররা কি একটা পজিটিভ সিগন্যাল বা অফ ফার্ম ভ্যালু হিসেবে নেয়, অর্থাৎ ডেট নিছে তার অর্থ এটা ফার্মের ভ্যালুতে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফালাবে, এইটা হিসেবে নেয়। অর্থাৎ এটার উপর তখন তারা ওই স্টকটা কিনতে চায় এবং স্টকের আলটিমেটলি দাম বেড়ে যায়। হ্যাঁ, তো এই কথাটা এখানে বলছে। হ্যাঁ, তো ডেট নেওয়াটাকে একটা পজিটিভ সিগন্যাল হিসেবে তোমার ইকুইটি মানে হোল্ডাররা নেয়, ঠিক আছে। এখন অনেক সময় হয় কি যে মানে আমি তো একটা জিনিস বলছি যে অপটিমাল লেভেল অফ ডেটের কথা, ঠিক আছে, যে এর চেয়ে বেশি ডেট নিলে আলটিমেটলি ওই ফার্মের জন্য ভালো হবে না। এখন বলতেছে যে একটা ফার্ম ধরো হুজ লেভেল অফ ডেট ইজ অপটিমাল, একটা ফার্মের ডেটটা অপটিমাল লেভেল অলরেডি আছে, এখন সে তার তো স্বাভাবিকভাবে আর যদি সে ডেট নেয় তাহলে সেটা তার জন্য বেনিফিটিং হবে না, উল্টা আরো ক্ষতি হবে। এটা তো কেমনে হবে অলরেডি ব্যাখ্যা করছে। এখন সে যদি ভাবে যে যেহেতু ডেটটা মার্কেটে একটা, এটাকেই তোমাকে সিগন্যালিং থিওরি বলতেছে, যে কোনো ফার্ম ডেট নিচ্ছে বেশি, অর্থাৎ এটা একটা পজিটিভ সিগন্যাল মার্কেটে সেন্ড করতেছে যে ডেট সে বেশি নিচ্ছে, অর্থাৎ তার ডেট অ্যাবজর্বিং ক্যাপাসিটি ভালো, সে হয়তো ফার্মের ইনকামও নিশ্চয়ই ভালো, এই টাইপের আর কি। হ্যাঁ, তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে কনসিডার ফার্ম হুজ লেভেল অফ, একটা ফার্ম যার ডেটটা অপটিমাল লেভেলে আছে, সে কি করতে পারে, শুধুমাত্র এরকম হতে পারে যে সে শুধুমাত্র ম্যানেজাররা একটা মোটিভ থাকতে পারে যে শুধুমাত্র পাবলিককে ফুল করার জন্য যে তাদের ফার্মের সিচুয়েশন ভালো, এই জিনিসটা বোঝানোর জন্য, এমন একটা ভাব ধরানোর জন্য তারা কি করে, যে ইচ্ছা করে, মানে এমন একটা সময় যে সময় হয়তো মানুষ কিছুদিন পর হয়তো স্টকের প্রাইস স্টক সেল করে দিবে, এরকম ধান্দায় আছে, তো স্টক সেল করার ফলে কি হয়ে যাবে, তোমার
স্টক সেল করার ফলে তোমার প্রাইসটা কমে যাবে। তো সেটা ঠেকানোর জন্য ম্যানেজারের মধ্যে একটা ইনসেন্টিভ থাকতে পারে, যে ম্যানেজাররা কি করতে পারে, যে ইচ্ছা করে ডেট ইস্যু করতেছে, যদিও ডেটটা অপটিমাল লেভেলে আছে, বাট ইচ্ছা করে ডেট ইস্যু করতেছে, যেটার ফলে মার্কেটে একটা পজিটিভ সিগন্যাল সেন্ড করতেছে, ঠিক আছে। কিন্তু এর ফলে যে প্রাইসটা বাড়বে, এটা কিন্তু মানে এটা একসময় ইনভেস্টররা বুঝে যাবে, এটা কিন্তু তোমার এমন না যে পার্মানেন্টলি থাকতেছে, ঠিক আছে, এটা হলো আবার নেমে যাবে। হ্যাঁ, তো এটা লং লাস্টিং না, বেসিক্যালি সহজ কথা যদি বলি, বা এটা কি বলে, মেইন কথা হলো তোমার এটা সাস্টেইন করবে না। হ্যাঁ, মেইন ওয়ার্ডটা আসছে যে সাস্টেইন করবে না, ঠিক আছে। তো তো এখানে বলতেছে দিস ইমপ্লাই দ্যাট ফার্মস ক্যান ফুল ইনভেস্টর বাই টেকিং অন সাম অ্যাডিশনাল লেভারেজ। হ্যাঁ, তো আচ্ছা, এই কথাটা কেন আনছি আমি আবার, মানে এটা পরে দিয়ে কিন্তু আবার এটা নিচে কম পড়ে যাবে। তো আচ্ছা, তো এই এখন মনে হয় জিনিসটা বললে বুঝতে পারবা। দেখো যে ভ্যালুয়েবল ফার্মস ইস্যু মোর ডেপ দ্যান লেস ভ্যালুয়েবল ফার্মস, এটা তো অলরেডি বুঝছো বলছি। দেন বলছি যে দ্যাট ইজ ওয়াইল অল দ্য ফার্মস will increase debt level somewhat to full investors, the cost of extra debt prevent the less valuable funds from issuing more debt than the more valuable funds issue. আচ্ছা, এখানে কথা বলা আছে যে তোমার হলো যে তোমার যে তোমার হলো কি, মানে ডেটের যে কস্টটা আছে, এক্সট্রা ডেট ইস্যু করার ফলে যে তোমার কস্টটা হচ্ছে, যে ব্যাংক্রাপসির প্রবাবিলিটিটা বেড়ে যাচ্ছে, এই যে কস্টটা আছে, এই কস্টটা তোমার এইটার কারণে আলটিমেটলি তোমার যে লেস ভ্যালুয়েবল ফার্মগুলো, এই সাহসটাই পাবে না যে তোমার, যে তারা আরো বেশি ডেট ইস্যু করবে। তো এই কথাটা তোমার এখানে বলা আছে তোমার, এটা হলো বেসিক্যালি তোমার সিগন্যালিং থিওরির আন্ডারে তোমার এই জিনিসটা আসতেছে, ঠিক আছে। তো দেন যে কনসেপ্টটা তোমার আছে হলো শিরকিং পারকিসুইট এন্ড ব্যাড ইনভেস্টমেন্ট, এ নোট অন এজেন্সি কস্ট অফ ইকুইটি। আচ্ছা, এজেন্সি কস্ট অফ ইকুইটি নিয়ে বলা আছে। তো এটা হলো একটা বইয়ের একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেইন করা আছে। আচ্ছা, বইই তো আছি আমি। আচ্ছা, আমি সহজ ভাষায় বোঝার চেষ্টা করো। একটা ফার্ম, ঠিক আছে, সেই ফার্মের মনে করো ধরো এখন হলো ওই ফার্মে শুধু একজনই ওনারশিপ আছে, স্টক ওনার শুধু একজনই স্টক হোল্ডার আছে ধরো। হ্যাঁ, তো সেই স্টক হোল্ডারের নাম হলো মিসেস প্যাগেল, ঠিক আছে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে ফার্মের এখন মূল্য হলো 1 মিলিয়ন। সে চাচ্ছে কি ফার্মে আরো 2 মিলিয়ন টাকা রেইজ করতে, ক্যাপিটাল। সে এটা দুভাবে করতে পারে, যে নতুন স্টক হোল্ডারদের আমন্ত্রণ দিবে যে তোমরাও স্টক কিনে এই ফার্মে জয়েন করো 2 মিলিয়ন টাকা স্টক। হ্যাঁ, অথবা সে কি করতে পারে, 2 মিলিয়ন টাকার ডেট ধার করে আনতে পারে। এখন দুটার ক্ষেত্রে কি হচ্ছে, দুটার ক্ষেত্রে দুই ধরনের সিচুয়েশন হচ্ছে। সে যদি 2 মিলিয়ন টাকার ডেট ধার করে আনে, অর্থাৎ 100% ওনারশিপ যেটা তার কাছে ছিল সেটাই তার কাছে থাকতেছে, যে সে 100% ওনার ওই কোম্পানিটা। হ্যাঁ, পুরো শেয়ারই। কিন্তু যদি এরকম হয় যে সে স্টক যে 2 মিলিয়ন ইস্যু করছে, মানে স্টক যদি ইস্যু করে থাকে, তাহলে এই 2 মিলিয়ন স্টক এখন অন্যদের কাছে, এবং তার কাছে কত 1 মিলিয়ন স্টক, তাহলে সে হলো 1/3, 3 মিলিয়নের মধ্যে 1 মিলিয়ন স্টকের মালিক। হ্যাঁ, মানে 33% স্টকের মালিক। এটা হলো স্টক ইস্যু করলে তার সিচুয়েশনটা কি, 33% স্টকের মালিক। আচ্ছা, এখানে যেমন 6 আওয়ার্স 10 আওয়ার্স এ ডে দিছে, এখানে এভাবে করে জিনিসগুলো মুখস্থ করা লাগবে, বিষয়টা এরকম না। আমি মেইন কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করাচ্ছি, ঠিক আছে, যেখানে কি কনসেপ্টটা আনছে। তো এটা হলো, কিন্তু এই টেবিল কিন্তু আবার স্লাইডেও নাই, আবার স্যার এই টেবিল দেখায়নি, বাট এখানে যে 3টা পয়েন্টের কথা বলা আছে, ওই 3টা পয়েন্টের কথা বলা আছে। মানে ওইটার কথা স্যার বলছে, ঠিক আছে। তো ওই পয়েন্টগুলো আমি এক্সপ্লেন করতেছি। 3টা পয়েন্টটা কি, এটা হলো তোমার বেসিক্যালি এজেন্সি কস্ট অফ ইকুইটির আন্ডারে আসতেছে। হ্যাঁ, তো কি 3টা পয়েন্ট হলো, একটা হলো যে এই দেখো সহজ ভাষায় দেখো, তার হাতে 2টা অপশন আছে। সে হয় 6 ঘন্টা কাজ করতে পারবে, অথবা 10 ঘন্টা কাজ করতে পারবে। এখন 6 ঘন্টার জায়গায় যদি সে 10 ঘন্টা কাজ করে, তাহলে দেখা যাচ্ছে সে 60,000-এর জায়গায় 1,60,000 আসতেছে ফার্মের ভ্যালু, ঠিক আছে, অর্থাৎ 1 লাখ টাকা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, আবার এখানে দেখা যাচ্ছে যে যদি আলটিমেটলি স্টক ইস্যু করে থাকে, তখন কত টাকা বাড়ছে তার ক্যাশ ফ্লো। হ্যাঁ, লেখা আছে ক্যাশ ফ্লো টু মিসেস প্যাগেল, ঠিক আছে। অর্থাৎ এখানে হলো কি, ইকুইটি হোল্ডাররা যে পরিমাণ ক্যাশ ফ্লো পাবে তার 100% তো সেই একাই পাচ্ছে। আর এখানে হচ্ছে কি, ডেট হোল্ডারদের, মানে সরি, অন্যান্য ইকুইটি হোল্ডারদের টাকা যদি বাদ দিয়ে, বা তার অংশটুকু যদি হিসাব করি, মানে 1/3 অফ ইকুইটি, সেটা যদি হিসাব করি, তখন কতটুকু সে পাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে যে তার 6 ঘন্টার জায়গায় যদি সে 10 ঘন্টা কাজ করে, তার 1 লাখ টাকা ক্যাশ ফ্লো বাড়তেছে, কিন্তু এখানে হলো মাত্র 33,000 টাকা বাড়তেছে। এটা কেন হচ্ছে? কারণ হলো কি, এখানে হলো তার কন্ট্রিবিউশনটা কম।
টোটাল ওনারশিপ হলো এখানে যে 3 মিলিয়ন টাকা স্টকের ওনারশিপ। তো এই 3 মিলিয়ন টাকা স্টকের ওনারশিপের মধ্যে তার স্টক হলো 1 মিলিয়ন টাকা, অর্থাৎ সে 33% ওন করে। এর কারণে তার যে কন্ট্রিবিউশন, সে যদি 6 ঘন্টার জায়গায় দিনে 10 ঘন্টা কাজ করে, তাতে সে তার প্রফিটে অ্যাড হবে 33,000 টাকা, ঠিক আছে? কারণ বাকি অংশগুলো অন্য স্টক হোল্ডারদের মাঝে ভাগ হয়ে যাবে। কিন্তু যখন এটা সে 100% ইকুইটি ছিল, তখন দেখা যাচ্ছে যে সে পুরা যে লাভটা হচ্ছে সে পুরোটা 1 লাখ টাকাটা পুরোটাই সে পেয়ে যাচ্ছে, ঠিক আছে? যে যতটুকু ইনক্রিজ হচ্ছে আর কি ইকুইটির ভ্যালু। হ্যাঁ, তো এখানেই মানে পার্থক্যটা, যে তোমার এখানে বলছে যে আলটিমেটলি কি হবে, যে সে যদি ডেট ইস্যু করে, এটা হলো ডেট ইস্যু সিচুয়েশন, এটা হলো স্টক ইস্যু সিচুয়েশন। ডেট ইস্যু সিচুয়েশনে সে আলটিমেটলি দেখা যাচ্ছে যে তো সে বেশি প্রফিট করতে পারতেছে, তখন দেখা যাচ্ছে সে কি হার্ড ওয়ার্ক করতে যাবে, ঠিক আছে? কিন্তু যখন দেখা যাচ্ছে যে সে ইকুইটি ইস্যু করতেছে, তখন দেখা যাচ্ছে যে পুরো প্রফিট তো তার ভাগে যেহেতু আসতেছে না, তখন সে কাজ এড়ানোর একটা প্রবণতা থাকবে, শির্ক অর্থ কাজ অর্থানোর প্রবণতা আর কি। তো সে কাজ আর এড়ানোর আর কি আরো ইনসেনটিভ থাকবে, সে কাজ হয়তো সিরিয়াসলি করবে না বা কম করবে। বাট যখন আলটিমেটলি, তো এটাকে বলা হচ্ছে তোমার ওই শিরকের কথা। 3টা পয়েন্টের কথা যেটা বলছিলাম, 3টা পয়েন্ট হলো এই যে 3টা শিরকিং। তাহলে এজেন্সি কস্ট অফ ইকুইটির মধ্যে তোমার আছে একটা হলো শিরকিং, ঠিক আছে? তো শিরকিং কি, তোমার যদি ডেট, মেইন কনসেপ্টটা কি, যে ডেট ইস্যুর ক্ষেত্রে আলটিমেটলি তোমার দেখা যাচ্ছে যে মানে মানে ইকুইটি হোল্ডাররা তখন আলটিমেটলি দেখা যাচ্ছে যে যেহেতু তাদের কন্ট্রিবিউশন বা তাদের ওনারশিপের পার্সেন্টেজ, সরি ডেট ইস্যু না, উল্টো বলতেছি, ইকুইটি ইস্যুর ক্ষেত্রে ডেট ইস্যু করলে তো সে হার্ড ওয়ার্ক করবে। ইকুইটি ইস্যুর ক্ষেত্রে যদি নতুন ইকুইটি ইস্যু করা হয়, রাইট শেয়ার না, ঠিক আছে? রাইট শেয়ার অর্থ তো সে আবার আগে শেয়ার কিনতেছে। নতুন ইকুইটি ইস্যু করলে তার যে পার্সেন্টেজ ওনারশিপ সেটা কমে যাচ্ছে বা ওনারশিপ ডাইলিউট হয়ে যাচ্ছে। তো তখন দেখা যাচ্ছে যে সে আলটিমেটলি আগের চেয়ে কম কাজ করতে যাবে, ঠিক আছে? এই যে বিকজ এ ম্যানেজার, এখানে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলছে, ওখানে তো জাস্ট এমন একটা বানায় এক্সাম্পল দিছে। উইল গ্রেটলি ডাইলিউট হিজ অর হার শেয়ার অফ দ্য টোটাল ইকুইটি। ইন দিস কেস এ সিগনিফিক্যান্ট ড্রপ ইন ওয়ার্ক ইন্টেন্সিটি ইজ পসিবল। মেন কথা হলো যে যেহেতু নতুন ইকুইটি ইস্যুইং এর ফলে কি হচ্ছে, যে তার ওনারশিপের পার্সেন্টেজটা কমে যাচ্ছে, তার ফলে সে আগে যে পরিমাণ এফোর্ট দিত সেই এফোর্টও কমায় দিবে, ঠিক আছে? এখন তো সে আগের পরিমাণ একই পার্সেন্টেজ মালিক না, ঠিক আছে? তো এই জিনিসটা এই ওনারশিপ ডাইলিউশন থেকে শেয়ার হোল্ডারদের রক্ষা করার জন্য যে জিনিসটা করা হয় সেটাই হলো রাইট শেয়ার। যাই হোক, এটা এই চ্যাপ্টারের সাথে রিলেটেড না, রিলেটেড আছে অবশ্য, শেষের দিকে স্যার পড়াইছে, ওইটা আমি আরেকটা ভিডিওতে দেখাই দিব, আজকে হয়তো যাচ্ছি না। তো এই হলো তোমার শিরকিং এর বিষয়টা। দেন হলো পার্কিজুইটের বিষয়টা। এখন যদি এরকম হয় যে ইকুইটি ইস্যু করতেছে, তো তখন দেখা যাচ্ছে যে সে কতটুকু ওনারশিপ, সে 1/3 ওনারশিপ, ঠিক আছে? তো যেহেতু সে 1/3 ওনারশিপ, অর্থাৎ কোনো কস্ট হইলে এই কস্টটা কি তার কোনো কস্ট হইলে সেটা কি তার একার ভোগ করতে হবে, নাকি তার ভাগ করে ভোগ করতে হবে? অবশ্যই ভাগ করে ভোগ করতে হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ সে 3 ভাগের 1 ভাগ কস্ট ভোগ করবে আর বাকি 2 ভাগ হয়তো অন্যরা ভোগ করতেছে, ঠিক আছে? তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে ইফ শি ইজ এ 1/3 স্টক হোল্ডার, 2/3 অফ দিস কস্ট আর পেইড ফর বাই দ্য আদার স্টক হোল্ডার, ঠিক আছে? তো সে সোল ওনার না, হ্যাঁ? এর কারণে দেখা যাবে সে বিভিন্ন ধরনের খরচ বাড়াইতে চাইবে পার্কিজুইট, যে বিভিন্ন ধরনের খরচ, পার্কিজুইট ট্যাক্সেশন যে পার্কিজুইট পড়ছে, ওই পার্কিজুইট বেসিক্যালি যে কার অ্যালাওয়েন্স, রেন্ট অ্যালাওয়েন্স, এই টাইপের খরচ সে নিজের না এরকম বাড়াইতে চাইবে। আলটিমেটলি তার গায়ে লাগতেছে না, মানে কি হবে তোমার আলটিমেটলি কস্ট বাড়লে ওই টাকাগুলা যে টোটাল কস্ট আসতেছে সেটা তো আলটিমেটলি 3 জনের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে 3 জন বলতে ধরো মানে মেইন কথা হলো তোমার ওই সে তো 33% ওন করে, তো এটা সবার মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। 66.67% যারা ওন করে তাদের কাছে ওটা চলে যাচ্ছে, ঠিক আছে? এটা হলো পার্কিজুইটের বিষয়টা। দেন হলো তোমার এটা ব্যাড ইনভেস্টমেন্ট। তো সেটাই যখন ওই একই কথা, একই কারণে সে ব্যাড ইনভেস্টমেন্ট করতে চাবে হয়তো, ঠিক আছে? যে ফাইনালি শি ইজ মোর লাইকলি টু টেক অন ক্যাপিটাল বাজেটিং প্রজেক্ট উইথ নেগেটিভ নেট প্রেজেন্ট ভ্যালু। হ্যাঁ, তো এটা তো বলা হলো তোমার। দেন হলো ফ্রি ক্যাশ ফ্লো কনসেপ্টটা বলি, ফ্রি ক্যাশ ফ্লোর পরে আর কি কিছু আছে তেমন। দেন হলো পেকিং অর্ডার থিওরির বিষয়টা আছে, আর হলো লাস্টের ভ্যালু ভিএল ক্যালকুলেশন। আচ্ছা, ফ্রি ক্যাশ ফ্লোর বিষয়টা হলো তোমার যে ফ্রি ক্যাশ ফ্লো একটা হাইপোথেসিসের কথা বলা আছে, যে ম্যানেজার ক্যান
আচ্ছা, এটা হলো কি ফ্রি ক্যাশ ফ্লোর বিষয়টা হলো, এটা পড়ে নিও, আমি জাস্ট শর্ট কথায় বলে দিচ্ছি। আলটিমেটলি হচ্ছে কি একটা ম্যানেজারের চাবে কি বেশি খরচ করতে, ঠিক আছে, এখন বা বেশি ফালতু খরচ করতে, ঠিক আছে, ম্যানেজাররা এটা চাবে, কিন্তু এই জিনিসটা কখন করতে পারবে এটা। আচ্ছা, এখানে দুইটা জিনিসের কথা, একটা উদাহরণ দেওয়া হয়েছে যে কোনো একটা ক্রাইমের ক্ষেত্রে কি হয় যে যে দুইটা জিনিস হওয়ার লাগে, একটা হলো যে ক্রিমিনালদের মোটিভ থাকার লাগে ওই ক্রাইমের পিছনে, আরেকটা হলো অপরচুনিটি থাকার লাগে। তো এতক্ষণ আমরা মোটিভ নিয়েই বলতেছিলাম, বাট অপরচুনিটির কথা চিন্তা করো, যে ম্যানেজারের হাতে অপরচুনিটি থাকতে পারে এই টাইপের কাজ করার। কেমনে অপরচুনিটি থাকতে পারে সেটা হলো যে যদি এনাফ ফ্রি ক্যাশ ফ্লো অনেক থাকে, ঠিক আছে, তখন আলটিমেটলি ম্যানেজারের সুযোগ থাকবে ফালতু প্রজেক্টে ইনভেস্টমেন্ট করার, ঠিক আছে, নেগেটিভ এনপিভি প্রজেক্টে ইনভেস্টমেন্ট করার, ঠিক আছে। কিন্তু যখন আলটিমেটলি তার ফ্রি ক্যাশ ফ্লো কম থাকবে তখন কিন্তু আলটিমেটলি তোমার ওই সুযোগটা থাকতেছে না। হুম। তো এই লাইনটা আমি দাগাইছি, এখানে কোথায় লেখা আছে আমি বলি। An increase in revenue should benefit by reducing the ability to pursue waste. হ্যাঁ, তো আলটিমেটলি এই জিনিসটা কমাইতে পারো কেমনে? ধরো তুমি ডিভিডেন্ড বেশি পরিমাণে দিয়ে দিলা, ঠিক আছে, তো ডিভিডেন্ড বেশি পরিমাণে দেওয়ার ফলে এই টাকাটা কার কাছে চলে যাচ্ছে? স্টক হোল্ডারের কাছে চলে যাচ্ছে, এর ফলে ফার্মের ভ্যালু বাড়তেছে। হ্যাঁ, কিন্তু যদি এরকম হয় যে তোমার এটা ওই আলটিমেটলি ফ্রি ক্যাশ ফ্লো বেশি পরিমাণ রেখে দেওয়া হয়েছে, তখন এটা আলটিমেটলি তখন ওরা ম্যানেজাররা এই যে ওয়েস্টফুল অ্যাক্টিভিটিসে তোমার বেশি ইনভেস্টমেন্ট করে রাখবে, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে ব্যাড অ্যাকুইজিশন, ঠিক আছে, এরকম করে রাখবে। আহ, তো এই টাইপের কাজ কারবার করে আর কি। তো এই জিনিসটা এম্পেরিক্যাল রিসার্চের মাধ্যমে প্রুভ হয়েছে। দেন হলো পেকিং অর্ডার থিওরির কথাটা আলাদা করে তেমন কিছু বলা নেই। পেকিং অর্ডার থিওরির মেইন যে কনসেপ্টটা সেটা হলো তোমার যে মানে কোন একটা ফার্ম হলো তোমার আগে সে প্রথমত সে রিটেইনিং আর্নিংস, তার যখন টাকা প্রয়োজন হবে শুরুতে সে এক্সটার্নাল ফাইন্যান্সিং এ যাবে না, শুরুতে সে রিটেইন আর্নিং বা ইন্টারনাল ফাইন্যান্সিং থেকে দেখবে, সেখান থেকে ফাইন্যান্সিং না হইলে যথেষ্ট পরিমাণ তখন সে যাবে এক্সটার্নাল ফাইন্যান্সিং। এক্সটার্নাল ফাইন্যান্সিং এর ক্ষেত্রে সে শুরুতে ডেটে যাবে, ডেটের পরে তার যদি লাগে তখন সে ইকুইটি ফাইন্যান্সিং এ যাবে, ঠিক আছে। তো ডেটের ক্ষেত্রেও কোনটার পর কোনটা করা উচিত আমি নোটে লিখছিলাম, তো কয়েকটা লিখছিলাম আর কি, উনি মুখে যোগে যে কয়েকটা বলছে আর কি। তো এরকম আর কি। তো এটাই আর কি তোমার হলো একটা যে অর্ডার রাখা, সেটা হলো তোমার হ্যাঁ তোমার এটা কি বলে, ওই যে নাম নিয়ে তো ভুলে গেলাম, পেকিং অর্ডার থিওরি, ঠিক আছে। দেন পার্সোনাল ট্যাক্সের বিষয়টা বলছে। আচ্ছা, পার্সোনাল ট্যাক্সের হলো কি তোমার আহ, এ- এ- এতক্ষণ তো মানে টিসি নিয়ে অনেকবার বলা হয়েছে, ঠিক আছে, যে আগের চ্যাপ্টারে বলা হয়েছে অনেকবার যে টিসি কর্পোরেট ট্যাক্স, কিন্তু ট্যাক্সের এক্সাক্ট এফেক্টটা কি আসতেছে এটা বুঝতে গেলে যে তো তোমার পার্সোনাল ট্যাক্সটাও বুঝতে হবে। কেন পার্সোনাল ট্যাক্স বুঝতে হবে? ট্যাক্স তো আলটিমেটলি বোঝার চেষ্টা করো যে কোম্পানি যে ইনকাম করতেছে আর্নিংস বিফোর ইন্টারটেন ট্যাক্স, সেই ইবিআইটি থেকে সে ট্যাক্স পেমেন্ট করতেছে গভর্নমেন্টকে। দেন বাকি টাকাটা সে হয়তো, বাকি যে টাকাটা থাকতেছে সেখান থেকে সে হয়তো ডিভিডেন্ড পেমেন্ট করতেছে। হ্যাঁ, তো অথবা ডেট হোল্ডারদের ইন্টারেস্ট পেমেন্ট করতেছে। এই যে ডিভিডেন্ড পেমেন্ট বা ইন্টারেস্ট, তুমি যেটাই হোক, তুমি ইন্টারেস্ট পাচ্ছ অথবা তুমি ডিভিডেন্ড পাচ্ছ, যেটাই হোক, দুটোর উপরেই তোমার ট্যাক্স দেওয়ার লাগে, ঠিক আছে। যে ডিভিডেন্ডের উপরও ট্যাক্স দেওয়ার লাগে, ইন্টারেস্টের উপরও ট্যাক্স দেওয়ার লাগে, ঠিক আছে। তো এই জিনিসটা তখন তোমার ওই পার্সোনাল ট্যাক্সের বিষয়টা চলে আসতেছে। তো ওই জিনিসটা এক্সপ্লেন করছে, ঠিক আছে। তো তোমার আলটিমেটলি কি হচ্ছে যে তোমার মানে কর্পোরেট ট্যাক্স দেওয়ার পর আর্নিংস কত থাকতেছে, মানে 1 - ট্যাক্স রেট, এই অ্যামাউন্ট দ্বারা রিডিউস হবে আর্নিংস, ঠিক আছে। এখন এটা যদি তোমার তোমার ধরো তুমি ডিভিডেন্ড পাবা, তো ডিভিডেন্ডকে আমি কি হিসেবে লিখতে পারি? টিএস হিসেবে লিখলাম, স্টক হোল্ডাররা যে ডিভিডেন্ড পাবে, স্টক ডিভিডেন্ড। তো আমার যদি আহ, মানে তাহলে এই যে 1 - টিসি হলো আমার হলো বেসিক্যালি ওই বাদ দেওয়ার পরে যে ভ্যালুটা থাকতেছে, ঠিক আছে, আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স থেকে ট্যাক্সের অ্যামাউন্ট বাদ দিলাম, ঠিক আছে। তো সেখান থেকে আমার কি বাদ যাবে? সেখান থেকে আমার বাদ যাবে হলো এই যে 1 - টিএস। হ্যাঁ, মানে অর্থাৎ হলো আমার যেই টাকাটা আমি পাচ্ছি সেখান থেকে আমার ওই ইকুইটি হোল্ডারদের যে ডিভিডেন্ডের উপর ট্যাক্সটা দেওয়া লাগতেছে ওই ট্যাক্স রেটটা 1 - ট্যাক্স রেট ইন্টু গুণ দিচ্ছি, ঠিক আছে। তো এটাতে একটা ফর্মুলা বানাইছে, ওই ফর্মুলাটা দেখলে বেসিক্যালি একবারে বুঝে যাবা। এটা আছে স্লাইডেও আছে। আমি আমার খাতায় একটু উল্টাপাল্টা আছে ফর্মুলা লেখার সময়, মনে হয় এটা ঠিক করে নিব।
যে পার্সোনাল ট্যাক্স দ্য মিলার মডেল, ঠিক আছে, এই যে আনলেভার্ড ফার্মের যে ভ্যালু, ঠিক আছে, এটার সাথে তোমার যোগ হবে, ঠিক আছে। যোগ হচ্ছে কি মানে লেভার্ড ফার্মের ভ্যালু আমরা বের করছিলাম কি আনলেভার্ড ফার্মের ভ্যালু প্লাস ট্যাক্স শিল্ড, ঠিক আছে। বাট বিষয়টা কি, তোমার যখন তুমি ট্যাক্স শিল্ডটা বের করতে যাওয়া তোমার ইয়ের পার্সপেক্টিভে, তোমার হলো ওই পার্সোনাল ট্যাক্স সহ অ্যাডজাস্ট করে বের করতে যাওয়া, তো তখন তোমার এটা হচ্ছে তোমার এই যে 1 - TC, এটা হলো তোমার কি কর্পোরেট ট্যাক্স রেটটা বের করতেছো, ঠিক আছে, রিমেইনিং যে অ্যামাউন্টটা থাকে সেটাকে 1 - TS দিয়ে গুণ দিলে এই যে এতটুকু অংশ তো দেখাইছি উপরের অংশটা, দেন নিচে হলো তোমার এই 1 - TB, হ্যাঁ, অর্থাৎ তুমি ইন্টারেস্ট পাইলে, ইন্টারেস্ট রিসিভ করলে সেটার উপর যে পরিমাণ ট্যাক্স রেট দেওয়া লাগতেছে। তো এটা জাস্ট একটা ফর্মুলা, এটা হলো ডেটার অ্যামাউন্ট। এই ফর্মুলা দিয়ে তুমি আলটিমেটলি লেবার ফার্মের ভ্যালু ট্যাক্স শিল্ডের পার্সপেক্টিভে বের করতে পারবা। এটা একটা রিলেটেড ম্যাথ আছে, এখানে আমি প্রিভিয়াস ম্যাথ সলভ বের করছি, ঠিক আছে। এটা তোমার যদি দেখতে চাও, সাখত এই আজকে এখানে রাখো। ও আচ্ছা তুমি আসো, ঠিক আছে, শেষ না, আজকে এটা ফ্রি শেষ, থাক। হ্যাঁ এটা শেষ। আমি তো বলছি তোমাকে চলে যাইতে, আমি তো জাস্ট রেকর্ড হয়ে যাওয়ার জন্য এটা একটু কি, আর এরপরে হলো না এই যে এইগুলো আছে না, এটাই লাস্ট টপিক পড়াচ্ছি, শেষ। আর এগুলা যে এটা হলো স্যার পড়ায়নি, মানে পড়ায়নি বলতে পড়াবেন এটা না, পরের ক্লাসে পড়ানোর কথা ছিল, এরপর কাম্বুল স্যার চলে আসছে, যাই হোক। তারপর উনি আরেকটা কথা দিচ্ছে, এটা অবশ্য আমার ওনাদের বলারও দরকার আছে কিনা খুব একটা, উনি যা পড়ায়, যাই হোক, এমনি তো বোঝে না সবাই। মেইন কথা হলো অল্প কিছু স্লাইড আছে, এটা নিজে পড়লেও বোঝা যাবে। আর এটা তো আমি অলরেডি এক্সপ্লেন করে ফেলছি মোটামুটি, এই চিত্রটা ওইখানে এক্সপ্লেন করছিলাম। তুমি চলে যাও, আমি জাস্ট একটু দেখি ম্যাথটা দেখি, ট্যাক্স শিটের এটা 6 ম্যাথটা নাম্বার। তাইলে তুমি নোটের ভিতরে ঢুকাই দিও, সূত্র তো বুঝাইলেই, তাহলে ওটা নোটে থাকলে বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো আমি তো মেসেজে লিখছি, তুমি যাও গা, আমি তো একা বলতেছি যে তুমি পরে রেকর্ড দেখে নিও, সমস্যা নাই। তুমি এখন আছো কি জন্য আমি এটা তো জানি না, যাই হোক, যাইতে পারো, সমস্যা নাই, আমি তো তোমার এত রাত পর্যন্ত ক্লাস করতে বলিনি। আচ্ছা, কিন্তু একটু পরে দিয়ে আরো অন্য পড়া টড়া জমে যাবে, এর কারণে এখন ক্লাস নিয়ে নিতেছি আর কি। আচ্ছা, এটা হলো তোমার কত ছিল, 6 নম্বর ইয়ের ফার্স্ট মিডের 26 ব্যাচ 5 মিনিট 6, 5 মিনিট 26 ব্যাচ 6 নম্বর। এই তো কোশ্চেন পাই গেছি, এটা একটু দেখি জাস্ট। At the end of June 2023, the debt to market value of equity, debt to equity ratio 40% আছে, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন কি জানতে কি চাইছে সেটা দেখি। সাপোজ দ্যাট মার্জিনাল কর্পোরেট ট্যাক্স রেট 30%, পার্সোনাল ওই যে কর্পোরেট ট্যাক্স রেট দেওয়া আছে, পার্সোনাল ট্যাক্স রেট দেওয়া আছে ইকুইটি ইনকামের উপর, আবার পার্সোনাল ট্যাক্স রেট দেওয়া আছে ডেট ইনকামের উপর, অর্থাৎ এটা হলো ইন্টারেস্ট, যে পরিমাণ ইন্টারেস্ট রিসিভ করবা সেটার উপর, এটা হলো যে পরিমাণ ডিভিডেন্ড রিসিভ করবা সেটার উপর যে ট্যাক্সটা দেওয়া লাগতেছে। তো এই ধরনের দেওয়া থাকলে তখন ওগুলাকে ইনকর্পোরেট করে জিনিসটা আনতে হবে। তো if only taxes are relevant, what would wise market value of equity would have been at the end of June 2022 if it all were equity finance? The market value of Wise equity was 100 million at the end of June 2023। আচ্ছা দাঁড়াও দেখি এখানে করছে কি। আর শুরুতে আচ্ছা মার্কেট ভ্যালু কেমনে বের করছে, আচ্ছা বুঝতে পারছি, এখানে উল্টা কাজ করছে। এখানে হলো কি তোমার আমরা তো এখানে যে ফর্মুলাটা দেখছিলাম যে তোমার এই ভ্যালু অফ লেবার ফার্ম কি আনলেবার ফার্মের ভ্যালুর সাথে এই ট্যাক্স শিলটা যোগ করতেছে, এই পুরো অংশটাকে ট্যাক্স শিল বলতেছে, এই পুরো অংশটা, ঠিক আছে। তো এই যে ট্যাক্স শিলটা যোগ করতে হয় তোমার আনলেবার্ড ফার্ম, তো এখানে তোমার লেবার্ড ফার্মের ভ্যালু দিয়ে দিছে, তুমি ট্যাক্স শিল্ডের ভ্যালুটা বের করে নিবা, দেন হলো লেবার্ড ফার্মের ভ্যালু থেকে ট্যাক্স শিল্ডের ভ্যালু বিয়োগ দিয়ে আনলেবার্ড ফার্মের ভ্যালু বের করে ফেলবা। তো একই কাজটা করছে এখানে, মেবি মেবি আমার কাছে মনে হয়েছে এরকম কিছু করছে। এই ডি প্লাস ই 100 + 40, দেখি এখানে হলো, আমি কিন্তু পড়ে নিই ম্যাথটা, বাট এখানে আছে এরকম একটা ম্যাথের দেখছিলাম। 100 মিলিয়ন হলো ইকুইটি, ঠিক আছে, ইকুইটির ভ্যালু 100 মিলিয়ন, আর ডেটের ভ্যালু 40 মিলিয়ন, এটা কই কই পাইছে, ডেট টু ইকুইটি রেশিও 40%। ও ডেট টু ইকুইটি রেশিও 40%, তাহলে ডেট 40 যোগ করছে, তা 140 হলো তোমার ভ্যালু। তো এই ভ্যালুটাই আবার লেবার ফার্মের ভ্যালু তোমার, আমি তো বলছি বিভিন্ন ফর্মুলা দিয়ে করা যায়। তো এখানে 140 বসাইছে, সেখান থেকে তোমার ট্যাক্স শিল বাদ দিয়ে ওই আনলেবার ফার্মের ভ্যালু বাইর করছে। ট্যাক্স শিল কেন বের করছে, ওই যে যেটা বলছি, জাস্ট ফর্মুলাতে মান বসাই দিছে,
0.3, 0.1 আর 0.2, ঠিক আছে? তো এই যে এখানে দেওয়া আছে 0.3 হলো তোমার, এটা হলো তোমার এটা কি মার্জিনাল, সেটা কর্পোরেট ট্যাক্স। 0.3 হলো কর্পোরেট ট্যাক্স, আর 0.1 হলো তোমার ওই যে ডিভিডেন্ড ইকুইটির যে ট্যাক্সটা, এটা হলো তোমার ডেটের ট্যাক্সটা, মানে এটা হলো পার্সোনাল ইনকাম রিলেটেড, ঠিক আছে? ইকুইটি 0.1 এর ডেটের 0.2 না, ইকুইটি 0.1 ডেটের 0.2, হ্যাঁ ঠিক আছে। 0.1 0.2 1 মাইনাস 0.3 এটা বের করছে, আর এখানে হলো ডেটের যে অ্যামাউন্টটা সেটা মনে হয় বের করে নিচ্ছে গুণ দিয়ে, মেবি এটাই করতে হবে। ওটাই তো, ওই যে গুণের কাজটা 100 মিলিয়নকে 40% দিয়ে গুণ করছে, গুণ করে ডেটের অ্যামাউন্টটা বের করে নিচ্ছে এখানে। তো এই হলো কাজ, ঠিক আছে? তো এটা হলো এই রিলেটেড ম্যাথ। সো এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। আর হলো তোমার আহ, এই এই চিত্রটা মোটামুটি এক্সপ্লেন করছি যে এই পয়েন্টটাতে তোমার ইয়ে থাকে। আর হলো তোমার এটা এক্সপ্লেন করা হয়নি, এটা একটু পড়ে দেখতে হবে। আর হলো একটা স্লাইড বাকি আছে, মানে ফ্যাক্টরস ইন ডেট টু ইকুইটি রেশিও, এটা আমি নিজেও পড়িনি, আর স্যারও পড়ায়নি আর কি। সামারি তো আর ইম্পর্টেন্ট না, যাই হোক। আর যদি ওই টুকটাক কিছু হালকা পাতলা বাকি থেকে থাকলে আমার নোট তো দেওয়া হবে, বা মুস্তাফারও নোট থাকতে পারে, তো ওই নোট কারোটা পড়ে নি, অথবা বই থেকে পড়তে পারো, বইয়ে ডিটেল লেখা আছে। তো এই আর কি। তো এই ক্লাসটা এখানে আমি ক্লোজ করতেছি আর কি।